স্যার আপনি কোত্থেকে এসেছেন? আমি এসেছি সোদপুর পানিহাটি থেকে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুধীর সরখেল। আচ্ছা, আপনার পেশেন্ট কে? আমার পেশেন্ট আমার মিসেস বন্দনা সরখেল। আচ্ছা, উনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? ওনার গ্যাস অম্বল আচ্ছা, আর থাইরয়েড। থাইরয়েডের সমস্যা ছিল। হ্যাঁ। আচ্ছা, কি কষ্ট হতো ওনার? ওনার গ্যাস অম্বল হতো এবং থাইরয়েডের থেকে সমস্ত নানা রকম প্রবলেম হতো। আচ্ছা, থাইরয়েডের সমস্যা ছিল বলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছিল। আচ্ছা, তারপরে সেটা মোটামুটি মানে 30-35 বছর ধরে। 30-35 বছরের পুরনো সমস্যা। হ্যাঁ। দুটো সমস্যা বললেন, একটা হচ্ছে গ্যাস অম্বল আর একটা হচ্ছে থাইরয়েডের সমস্যা। আচ্ছা, আপনি আগে তো নিশ্চয়ই কোনো ট্রিটমেন্ট করিয়েছেন? হ্যাঁ, অ্যালোপ্যাথি দেখিয়েছি, কিচ্ছু হয়নি। আচ্ছা, যেরকম তেমনই ছিল আর কি, সমস্যার সমাধান হয় কিচ্ছু হয়নি। মানে ওই 2-4 দিন বন্ধ ছিল, তারপরে আবার হয়েছে। মানে ওষুধটা ছাড়তে পারেননি তখন? না। আচ্ছা, তারপর আমাদের এনবিপি তে এসে ট্রিটমেন্ট চালু করেছে। আমি দেখলাম যে আমি বিনোদ শর্মাকে দেখলাম। আচ্ছা, শর্মাকে দেখলাম যে আমি ডিসিশন নিলাম যে আমি আয়ুর্বেদিকে আসবো। আচ্ছা, বেশ। আচ্ছা, তারপর এখানে ট্রিটমেন্ট করার পর আজকের দিনে উনি কেমন আছেন? আজকের দিনে উনি ভালো আছেন। আচ্ছা, এখন কষ্টগুলো? এখন কষ্ট করলে মোটামুটি সেরকম আপাতত নেই। হ্যাঁ, গ্যাস অম্বল সব ঠিক হয়ে গেছে? ঠিক আছে, আজকে ওটার জন্য একটু গ্যাসটার জন্য ট্যাবলেট খাচ্ছে। হ্যাঁ, কিন্তু আগের থেকে ভালো আছে। আচ্ছা, আর যেটা থাইরয়েডের সমস্যাটা ছিল সেটা আপাতত ভালো আছে। বাহ। আচ্ছা, এখন আপনি দর্শকদের জন্য কি বলতে চাইবেন? দর্শকদের জন্য বলতে চাই যে এটাই, যাদের সামর্থ্য আছে তারা আয়ুর্বেদিক এনবিবিতে আসুন। হ্যাঁ, যদি রোগ দেখেন তাহলে পয়সা দেখলে চলবে না, আর পয়সা দেখলে রোগ দেখলে চলবে না। আচ্ছা, বাহ, একটা ভালো কথা বললেন যে দেখুন, রোগের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। মানুষের টাকা তখনই কাজে আসবে যদি তার প্রাণ থাকে। ঠিক আছে, আমি একদিন অ্যালোপ্যাথিক দেখিয়েছি, আমার টাকাও গেছে, পেশেন্টও সারিনি, এবং মানে উল্টে আমার মানে ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, আপনি এখন স্যাটিসফাইড তো আপনার মিসেসকে দেখিয়ে? হ্যাঁ, স্যাটিসফাইড। ওকে, থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। ওকে। হ্যাঁ, নমস্কার দাদা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম হচ্ছে শেখ তৈয়বুর রহমান। কোথা থেকে এসেছেন আপনি? আমি মেছেদা শান্তিপুর থেকে এসেছি। আর কতদিন আগে ডক্টর বি শর্মার কাছে এসেছিলেন এবং কি সমস্যার জন্য এসেছিলেন? আমি 2022 সালের 28শে ডিসেম্বর আমি এসেছিলাম। আচ্ছা, কি সমস্যার জন্য এসেছিলেন? আমার সুগার রোগের জন্য। বর্তমানে কেমন আছেন আপনি সুগারে? আমি ওনার কাছে 2022 সালে দেখিয়ে 23-24 সালের আমার আগস্ট মাসে আমার সুগার কমপ্লিট হয়ে গেছে, ভালো হয়ে গেছে। মানে সম্পূর্ণ ভালো হয়ে গেছেন, আর আপনার সুগারের জন্য মেডিসিন খেতে হচ্ছে না? না, আমি আর কোনো মেডিসিন খাই না। আমি আচ্ছা, ডাক্তার শর্মাকে দেখিয়ে, বি শর্মাকে দেখিয়ে আমি ভালো হয়েছি। এবং আপনার পরিবারের অন্যান্যরাও কি তাদের সমস্যার জন্য ডক্টর বি শর্মার কাছে আসেন? হ্যাঁ, আমার ফ্যামিলিকে, আমার স্ত্রীকে আমি দেখাচ্ছি। তারও শারীরিক অনেক রকম আছে, অসুবিধা আছে, সেইগুলোকেও দেখাচ্ছি, সেগুলোও সুস্থ হচ্ছে। বেশ। আর অন্যান্য যারা ভিউয়ার্সরা বা যারা আপনার কথা শুনছেন তাদের জন্য আপনার কি বক্তব্য থাকবে? আমার বক্তব্য থাকবে মোটামুটি সারা পশ্চিমবঙ্গে বা সারা ইন্ডিয়ার যত রুগী এই চ্যানেল দেখেন, বি শর্মার অনুষ্ঠান দেখেন, এই বি শর্মা ডাক্তার। নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরও একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। অ্যান্ট্রাল অ্যারিথমিয়া নামটা আপনি কোনোদিন শুনেছেন? সত্যি কথা বলতে এত দিন ধরে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের এই অনুষ্ঠান করে এই অ্যান্ট্রাল অ্যারিথমিয়া নামটা আমি কিন্তু শুনিনি। নামটা শোনার পরই প্রথম আমার প্রশ্ন ছিল, কি এই সমস্যা, কোথাকার এই সমস্যা? পেটের সমস্যা নাকি অস্থির সমস্যা নাকি নার্ভের সমস্যা নাকি স্কিনের কোনো সমস্যা? তো সেই প্রশ্নের উত্তর এখন অবধি আমি তো পাইনি, আর পেলেও আপনাকে এখন জানাবো না, কারণ বিষয়টি সম্পর্কে সম্পূর্ণভাবে আমাদের জানতে হবে। কোনো কিছু ওপর জেনেই কিন্তু সিদ্ধান্ত নিয়ে নেওয়া উচিত নয়, সে কারণে সম্পূর্ণভাবে বিষয়টা সম্পর্কে জানুন এবং তারপরে কিন্তু আপনি সিদ্ধান্ত নিন যে আপনাকে কোথায় যাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, কোথায় আপনার সঠিক ট্রিটমেন্ট হবে এবং কেন এনবিপি
এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারকে আপনি নির্বাচন করবেন। খুব স্বাভাবিক বিষয় যে আমি বলছি বা আমরা বলছি মানেই আপনি দৌড়ে দৌড়ে চলে আসবেন এনবিপিতে, তা তো হয় না। আসার একটা কারণ তো থাকা উচিত। আপনি কি স্পেশাল এখানে পাবেন, অন্য কোথাও থেকে আপনি কি এক্সট্রা এখানে পাবেন, বা অন্য কোনো সেন্টারের থেকে এখানে ভালো আপনি কি পাবেন, সেটা জেনে বুঝে আসতে কিন্তু আপনাকে হবে। কারণ ভুল আপনি করুন বা চোখ বন্ধ করে আপনি বিশ্বাস করে নিন কাউকে, সেটার একেবারে পক্ষপাতী আমরা কেউ নই। তাই অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার আপনাকে শেখায়, আপনাকে বোঝায় যে বাড়ান আপনার সচেতনতা, আপনি আগে জানুন যে আপনার কি সমস্যা হয়েছে, সেই সমস্যার জন্য এনবিপি আপনার জন্য কতটা প্রস্তুত, এখানকার অভিজ্ঞ চিকিৎসকেরা সত্যি কতটা জানেন রোগটা সম্পর্কে, এবং এখানে ট্রিটমেন্ট পদ্ধতি কতটা ভালো। এখানে পঞ্চকর্মা ডিপার্টমেন্ট ভারতবর্ষের অন্যান্য সঠিক পঞ্চকর্মা ডিপার্টমেন্টগুলো থেকে কতটা এগিয়ে, এখানকার নিজস্ব যে মেডিসিন রয়েছে এনবিপি, সেই মেডিসিন কতটা কাজ করে, সব বিষয় নিয়ে আপনাকে কিন্তু জানতে হবে। তার পাশাপাশি আপনাকে আপনার রোগ সম্পর্কেও একটু সাধারণ একটা জ্ঞান, সম্মুখ একটা জ্ঞান কিন্তু নিয়ে আপনাকে আসতে হবে অবশ্যই আপনার কাছাকাছি চেম্বারে। সব বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের সিএমও অবশ্যই ডক্টর এন ভট্টাচার্য। তাই প্রথমেই ম্যাডামকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। আর এই এন্ট্রাল এরিথমিয়া মানে ব্যাপারটা কি? নামটা তো ভীষণ মানে জটিল একটি নাম, রোগটাও কি ঠিক এতটা জটিল? অবশ্যই রোগটা একটু জটিল, কিন্তু এটা আপনার যদি প্রথম থেকে যদি আপনার কোনো পেটের সমস্যা থাকে, ধরুন আপনার গ্যাস্ট্রাইটিসের সমস্যা রয়েছে, অ্যান্ট্রাল গ্যাস্ট্রাইটিস এই নামটা নিয়ে আমরা অনেকেই পরিচিত। আপনার যদি অতিরিক্ত পেটের মধ্যে গ্যাসের সমস্যা হয়, তাহলে আপনার কিন্তু সেটা অ্যান্ট্রাল গ্যাস্ট্রাইটিসের একটা সমস্যা সৃষ্টি করতে পারে। এই অ্যান্ট্রাল গ্যাস্ট্রাইটিস যদি অনেক দিন ধরে আপনার মধ্যে থেকে যায়, আপনি যদি তার ট্রিটমেন্ট না করান বা সঠিক ট্রিটমেন্ট যদি না হয়, তখন কিন্তু সেটা আপনার অ্যান্ট্রাল এরিথমাতে গিয়ে পরিণত হতে পারে। অ্যান্ট্রাল এরিথমা মানে সমস্যাটা কি, আমাদের স্টমাকের মধ্যে তিনটে পার্ট রয়েছে। একটি হচ্ছে আমাদের ফান্ডাস, একটি পাইলোরাস, একটি এন্ড। যে একদম যে স্টমাকের নিচের যে অংশটা, মানে যে এন্ড অংশটা যে রয়েছে শেষের ভাগটা, সেটা যদি আপনার ফুলে যায়, সোয়েলিং হয়ে যায়, বা তার মধ্যে যদি আপনার লালচে ভাব চলে আসে, তাহলে সেটাকে আমরা অ্যান্ট্রাল এরিথমা বলে থাকি। সেটা আপনি হয়তো বাইরে থেকে বুঝতে পারবেন না, তার জন্য আপনার এন্ডোস্কোপি বা ইউএসজি করার প্রয়োজন রয়েছে। এন্ডোস্কোপিতে আপনার প্রপার একদম সুন্দরভাবে জিনিসটা ক্লিয়ারলি চলে আসে। তো এরকম যদি আপনার স্টমাকের মধ্যে যদি ইনফেকশন হয়, বারে বারে আপনার ইনফেকশন হচ্ছে, তার ট্রিটমেন্ট হচ্ছে না ঠিক করে, বা আপনার হয়তো সঠিক ট্রিটমেন্ট আপনি করছেন না, ফেলে রেখে দিচ্ছেন, তাহলে কিন্তু আপনার এটা অ্যান্ট্রাল এরিথমাতে গিয়ে পরিণত হতে পারে। আর এটা হওয়ার কারণ আপনার বেসিক্যালি ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে হতে পারে, ভাইরাল ইনফেকশন থেকে হতে পারে, বা প্যারাসাইটিক ইনফেকশন থেকে কিন্তু হতে পারে। আর এটা শুধুমাত্র যে আপনার স্টমাকের মধ্যেই প্রবলেমটা থেকে যাবে সেরকম নয়, সেটা কিন্তু আস্তে আস্তে আপনার পাইলোরাসের দিকে এগিয়ে যাবে, মানে আপনার কোলন, আপনার অ্যানাস, সেদিকেও কিন্তু সমস্যাটা আপনার এগিয়ে যাবে। এর মধ্যে আপনার পেটে ব্যথা হওয়াটা খুবই কমন। আমরা পেটে ব্যথা হলে একটাই জিনিস ধরে নিই যে হয়তো স্টুল ক্লিয়ার হলো না বা গ্যাস অম্বলের সমস্যা হচ্ছে, এর জন্য পেটে ব্যথা। কিন্তু একটা পেটে ব্যথা থেকে কিন্তু অনেকগুলো এরকম রোগ আসতে পারে। এর সাথে পেটে ব্যথা, আপনার গা গোলানো বা বমি হওয়া, আপনার অ্যাবডোমেন ডিস্টেন্ড হয়ে থাকা, মানে পেটটা ফেপে থাকা, বা কোনো কিছু খেলেই আপনার সেটা বমি হয়ে বেরিয়ে যাওয়া, এরকম কিন্তু কিছু কিছু সিমটমস আপনি হয়তো দেখতে পাবেন। একদম। তাহলে অ্যান্ট্রাল এরিথমিয়া বুঝে গেলাম, এটা স্টমাকের সমস্যা, অর্থাৎ আমাদের পেটের সমস্যা। আর পেটের সমস্যায় তো আমরা ভুক্তভোগী। তাই আমার বা আপনার যে সমস্যায় এখন আমরা ভুগছি পেটের, সেই সমস্যাটা এই সমস্যা না তো, এর ট্রিটমেন্ট কি, বা এর আর কোন কোন দিকে আমাদের নজর রাখা দরকার, সব বিষয়গুলো নিয়ে আপনাদের জন্য আলোচনায় ফিরবো। তবে তার আগে দেখে নেবো কে আছেন আমাদের সাথে। নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি কবিতা সিংহ বলছি। কবিতা সিংহ, কোথা থেকে বলছেন? শান্তিপুর থেকে। হ্যাঁ বলুন, কি সমস্যার জন্য ফোন করছেন? প্রথমে আমার ওই বিকেল বেলার দিকে পেটটা খুব বড় বড় মনে হয়। হ্যাঁ। তারপরে এবার পায়খানাটা পরিষ্কার হয় না, কিন্তু পেটের ভেতরে খুব একটা যন্ত্রণা মতো হয়। তারপরে পাতলা ঢালকানি দিয়ে পায়খানা হয়। তো এর জন্য কোনো মেডিসিন বা কোনো ডক্টরের কাছে গিয়েছেন? হ্যাঁ, এর আগে চিকিৎসা করেছিলাম, ফ্যাটি লিভার ছিল, ধরা পড়েছিল। ফ্যাটি লিভার ধরা পড়েছে, তো ট্রিটমেন্ট করেছেন? হ্যাঁ, টেস্ট করেছিলাম। ট্রিটমেন্ট করেননি, শুধু টেস্ট করেছেন, তাই তো? হ্যাঁ, ট্রিটমেন্ট করেছিলাম, কিছু মাসের জন্য করেছিলাম। আচ্ছা, ম্যাডাম বলছেন আপনাকে, শুনুন। তো আপনার যে ফ্যাটি লিভারের জন্য আপনি চিকিৎসা করিয়েছেন, তারপর সেটা আপনার ঠিক হয়ে গেছে ফ্যাটি লিভারটা? না, পরে আবার টেস্ট করে দেখলাম যে ফ্যাটি লিভার এখনো আছে। তো তাহলে আর আপনি
চিকিৎসা করে আপনার তো কোনো লাভ হলো না আলটিমেটলি। দেখুন, আপনার যদি ফ্যাটি লিভারের সমস্যা রয়েছে, তার মানে আপনার লিভারের মধ্যে ফ্যাটের লেয়ার জমছে, চর্বির লেয়ার জমে যাচ্ছে আপনার। এবার আস্তে আস্তে কিন্তু সেটা আপনার হ্যাপাটোমেগালি মানে লিভারটা বড় হয়ে যাওয়ার মতো কিন্তু সমস্যা আপনার মধ্যে চলে আসবে। এই যে আপনি বললেন যে আপনার স্টুলটা আপনার ক্লিয়ার হয় না, বা যখন হয় তখন লুজ মোশন হয়ে যাচ্ছে আপনার, বা পেট আপনার ফেপে থাকছে, এই সমস্যাগুলো আপনার লিভারের কারণেই কিন্তু হচ্ছে। তো লিভারকে আগে আপনার ঠিক করতে হবে। আপনি লিভারকে ঠিক করুন, তাহলে আপনার এই পেটের সমস্যাগুলো একদমই আর থাকবে না। এবার আপনি লিভারকে কি করে ঠিক করবেন? আপনার যেটা করার রয়েছে, প্রথমত আপনি চর্বি জাতীয় খাবারটাকে বন্ধ করুন, মানে ছাকা তেলে ভাজা কোনো জিনিস, তেল ঝাল মশলা, এগুলোকে আপনি একটু অ্যাভয়েড করুন এখন খাওয়াটা। আর অতিরিক্ত মাছ, মাংস, ডিম এগুলো আপনি খাওয়াটা একটু এখন বন্ধ করুন। এই খাবারগুলো থেকে আপনার কিন্তু লিভারের মধ্যে ফ্যাট ডিপোজিশন হচ্ছে, যার জন্য আপনার ফ্যাটি লিভারের সমস্যা চলে আসছে। আপনাকে বলবো যে ঈষদুষ্ণ একটু গরম জল খাওয়া শুরু করুন। এখন এমনিতেও ঠান্ডার সময় চলে এসছে, গরম জল খেলে আপনার সব দিক থেকেই সেটা উপকার হবে, পেটের জন্য আপনার ভালো হবে, বা আপনার যদি ঠান্ডা লাগার ধাত থাকে সেটার জন্য আপনার ভালো হবে। একটু গরম জল খাওয়া আপনি শুরু করুন, এখন থেকেই আপনি শুরু করুন। আর চেষ্টা করতে হবে যাতে প্রত্যেক দিন আপনার স্টুলটা যাতে পরিষ্কার হয়, তার জন্য যে খাবারটা তাড়াতাড়ি আপনার হজম হবে সেরকম জাতীয় খাবার খান, ফাইবার জাতীয় খাবার আপনাকে একটু কিন্তু খেতে হবে। তো আপনার বেশ ভালোই পেটের সমস্যা রয়েছে, ফ্যাটি লিভার না কমলে আপনার কোনো সমস্যাই কিন্তু ঠিক হবে না। একটু আপনাকে বলবো, যদি আপনি মনে করেন যে না এবার একটু সঠিক চিকিৎসা করতে চাইছেন আর সুস্থ হতে চাইছেন, তাহলে একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন, যোগাযোগ করুন। আর আপনার বাড়ির কাছাকাছি আমাদের যে চেম্বারটাই রয়েছে সেখানে আপনার প্রেসক্রিপশন আর রিপোর্টস সেগুলো নিয়ে এসে একবার দেখা করুন। তার মানে ম্যাডাম, আমরা নামটা তো একটা বলছি পেটের সমস্যা, এই যে আজকে আমরা আলোচনা করছি দেখুন স্টমাকের প্রবলেম নিয়ে, আবার আপনি ফোন করলেন লিভারের সমস্যা নিয়ে, কিন্তু দুটো সিমটম কোথাও মিলেমিশে কিন্তু সেই পেটের সমস্যাতেই কিন্তু পরিণত হচ্ছে। তাই আমরা একটু জানতে চাইবো, এই যে কারোর লিভারের সমস্যা হচ্ছে, কারোর স্টমাকের সমস্যা হচ্ছে, আপনি সিমটমটা বললেন পেটে একটা ব্যথা হবে, একটু গা গোলানো বা একটা বমি বমি ভাব হবে, কিন্তু কেন হলো আমারই সমস্যা? লিভারের সমস্যা হোক বা স্টমাকের সমস্যা হোক, কোনো তো একটা কারণ রয়েছে, কোনো তো একটা ভুল রয়েছে, বা কোনো তো সত্যি কোথাও না কোথাও একটা কানেকশন রয়েছে, সে কারণে আমার সমস্যাটা হলো। সেটাই ম্যাডামের থেকে একটু বুঝে নেওয়ার চেষ্টা করব, তবে একটু সচেতন থাকতে পারবো, তাই না? তবে কে আছেন একটু দেখবো। নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি আমার মানে মামার জন্য আর কি মানে কথা বলতে চাইছিলাম। আচ্ছা, মামা কোথায় থাকেন? আমার বাড়ির মানে পাশেই থাকে আর কি। তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি দমদমে থাকে। দমদম। দমদম, তো সেটা প্রথমে বলতে হবে তো যে দমদম থেকে ফোন করছি বা আমার মামার বাড়ি দমদম। ওকে, কি প্রবলেম? হ্যাঁ, আমার মামার জাস্ট মানে মানে কালকেই ধরা পড়লো সেলুলাইটিস। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো আমি জানতে চাইছিলাম যে এটার মানে কি কোনো মানে ট্রিটমেন্ট আছে? কারণ আমার মানে দাদু মানে উনি মানে সেলুলাইটিসে মানে মারা গেছিলেন। তো আমরা জাস্ট মানে হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন করেছো। তুমিও শুনবে, আমরাও শুনবো, কেমন? আর তুমি দমদম থেকে তোমার ফোন করলে তো ম্যাডাম বলে দেবেন যে তুমি কিভাবে যোগাযোগ করবে, বাকি শুনতে থাকো তুমি। থ্যাংক ইউ। সেলুলাইটিস প্রবলেমটার জন্য আপনি বললেন যে আপনার মামার সেলুলাইটিসের প্রবলেম রয়েছে। তো সেটা সেলুলাইটিস মানেটা কি? আমাদের কোনো একটা অংশ, আমাদের হাত বা পা কোনো একটা অংশ, সেই জায়গাটার আমাদের যে সেলগুলো যেগুলো রয়েছে, মানে কোষ যেগুলো রয়েছে, সেগুলো ড্যামেজ হতে শুরু করে, সেগুলো নষ্ট হতে শুরু করে। তারপর সেখান থেকে আমাদের যে নার্ভ, ভেইন এগুলো রয়েছে, তার মধ্যে দিয়ে রক্ত প্রবাহটা ঠিকভাবে হয় না, ব্লাড সার্কুলেশন ঠিকভাবে হয় না, তার থেকে কিন্তু সেলুলাইটিসের উৎপন্ন হয়। এবার সেলুলাইটিস একদম যদি ইনিশিয়াল স্টেজ হয়, সেটা কিন্তু আপনার একদম সামান্য কিছু ওরাল মেডিকেশন আর কিছুটা এক্সটার্নাল মেডিকেশনও রয়েছে, তার থেকে কিন্তু সেটা সেরে যাবে। কিন্তু যদি আপনার সেলুলাইটিস থেকে যদি আপনার ডিভিটি হয়ে যায়, মানে আপনার যদি সেটা সেলগুলো নষ্ট করে যদি আপনার নার্ভগুলোকেও যদি ড্যামেজ করা শুরু করে দেয়, যেটাকে আমরা ডিভিটি বলে থাকি, তো সেখান থেকে কিন্তু আপনার এই সেলুলাইটিসের সমস্যাটা কিন্তু মানে ঠিক করাটা কিন্তু একটু কঠিন। আমি বলবো না যে আমাদের এরকম ট্রিটমেন্ট হয় না, আমাদের এরকম পেশেন্টও রয়েছে যাকে আমাদের পঞ্চকর্মা থেরাপি করতে হয়েছে। পেশেন্ট আমাদের আসানসোলের পেশেন্ট ছিল, এখানে সে পঞ্চকর্মা থেরাপি অবধি করেছে, পেশেন্ট কিন্তু এখন ভালো রয়েছে। পেশেন্টের দুটো পা একদম লাল হয়ে যাচ্ছিল, একদম কোনো মানে তার মধ্যে অসাড় হয়ে যাচ্ছে। তো আপনার মামার আমি কন্ডিশনটা এখন এক্স্যাক্টলি কিরকম সেরকম তো আমি দেখতে পাচ্ছি না, বা আমাদের জানা হলো না। একটু আপনাকে বলবো, আপনি দমদমে থাকেন, আপনার বাড়ির কাছাকাছি আমাদের দুটো চেম্বার রয়েছে, শোভাবাজারের চেম্বার রয়েছে, মধ্যমগ্রাম চেম্বার রয়েছে। যেটা আপনার সুবিধে আপনার
মনে হয় একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করুন। কখন আর কোথায় এলে ডক্টরকে পাবেন আপনি সেটা জেনে নিন, ওনাকে সাথে নিয়ে আসুন। আর ওনার যদি কোনো ধরনের নার্ভের টেস্ট বা কোনো ধরনের এমআরআই কিছু যদি করা হয়ে থাকে, সেই রিপোর্টস আর প্রেসক্রিপশন সেগুলো সাথে নিয়ে আসুন। আপনি বললেন কালকেই হয়তো সেটা ডিটেক্ট হয়েছে, তো নিশ্চয়ই কোনো টেস্ট হয়েছে, সেই রিপোর্টগুলো একটু অবশ্যই সাথে করে নিয়ে আসবেন। নয়তো পরবর্তী সময় কিন্তু আপনাকে বলে দেওয়া হবে যে একটা অপারেশন করিয়ে নিন, কিন্তু তারও কিন্তু সেরকম কোনো সাকসেস রেট নেই যে আপনি অপারেশন করলে ঠিক হয়ে যাবে বা আরেকবার এই সমস্যাটা হবে না, এমন কিন্তু কোনো ব্যাপার নেই। একটু ক্রিটিক্যাল হয়ে যাওয়ার আগে আমি বলবো একটু চিকিৎসাটা করান, উনি অবশ্যই ঠিক হবেন। ওকে, আর আমাদের স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার, অর্থাৎ 9830235527 বা 37, এই দুটি নাম্বার মোবাইলে সেভ করুন। যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন আর সেখান থেকেই এই নাম্বারে ফোন করে শুধুমাত্র জানান আপনার অবস্থানটা কোথায়, অর্থাৎ আপনার বাড়ির কাছে কোন চেম্বারটি পড়বে সেটা আপনাকে দায়িত্ব করে বুঝে নিতে হবে এবং ডেটটা জেনে নেবেন। কোন চিকিৎসক যাচ্ছেন সেটা জেনে নিতে পারেন, যদিও সেটা কোনো বড় বিষয় নয়। যে কোনো চিকিৎসকের কাছে আপনি দেখাতে পারেন, শুধুমাত্র জানবেন এই চিকিৎসক এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিকিৎসক তো। কারণ অনেক ক্ষেত্রে একটা কনফিউশন আপনাদের তৈরি হচ্ছে, ভাবছেন আয়ুর্বেদ চিকিৎসক মানেই এনবিপি চিকিৎসক, একদম নয়। এই ভুল ধারণাটা কিন্তু রাখবেন না। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে অনেকজন আয়ুর্বেদ চিকিৎসক রয়েছে, কিন্তু এরাই শুধুমাত্র এনবিপি চিকিৎসক। সব আয়ুর্বেদ চিকিৎসক মানেই কিন্তু এনবিপি চিকিৎসক নয়। সঠিক জায়গায় আসুন, সঠিক ট্রিটমেন্ট নিন, তাড়াতাড়ি ভালো করুন। তবে একটা প্রশ্নের উত্তর ভীষণ জানতে ইচ্ছে করছে ম্যাডাম, আপনি স্টমাকের একটা প্রবলেম নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করছেন, আবার লিভার সমস্যা, মানে আমার লিভার সমস্যা হলে সিমটম আর স্টমাকের সমস্যা হলে সিমটম, দুটো কি একেবারে কাছাকাছি? অ্যাকচুয়ালি পেটের প্রত্যেকটা সমস্যার সিমটমসগুলোই মোর অর লেস কাছাকাছি, কিন্তু এটা আপনার যে পেটের যে আপনার ব্যথাটা তার একটা আলাদা আলাদা মানে ধরন রয়েছে, কিন্তু অনেক পেশেন্টকেই জিজ্ঞেস করলে তারা সেটা এতটা ক্লিয়ারলি বলতে পারে না। যেরকম আপনার অ্যাপেন্ডিক্স হলে একটা রিবাউন্ড টেন্ডারনেস থাকে, মানে আমাদের অ্যাপেন্ডিক্সের যে রিজিয়ন রয়েছে, মানে আমাদের রাইট ইলিয়াক ফসা, ওই জায়গায় আমাদের অ্যাপেন্ডিক্স অর্গানটা রয়েছে। অ্যাপেন্ডিক্সের সমস্যা হলে আপনি সেখানে হাত দিলে দেখবেন জায়গাটা আপনার শক্ত হয়ে আছে, বা আপনি হাত দিয়ে চেপে দিলে সেটা আবার আপনাকে মানে পেছন দিকে ধাক্কা দেবে। তো এরকম অনেকগুলো পেইনের ডেফিনেশন আলাদা আলাদা রয়েছে, পেশেন্টরা সেরকমভাবে সেটাকে বুঝতে পারে না। ওভারঅল একটাই কথা বলে যে পেটে ব্যথা, হয়তো বুকের মাঝখানে ব্যথা বা নাভির চারপাশে ব্যথা বা পেটে ব্যথা, এরকম পেশেন্টরা এরকমভাবেই বলে থাকে। সেটাকে রুল আউট করার জন্য আমাদের প্রয়োজন রয়েছে ইউএসজি করা, আলট্রাসাউন্ড করা বা একটা এন্ডোস্কোপি করা, যার থেকে প্রপারলি বোঝা যাবে যে কোন অর্গানের সমস্যাটা রয়েছে। আর মোরললেস আপনার ধরুন পেটে ব্যথা হওয়া বা আপনার গা গোলানো, বমি হওয়া, পেটটা আপনার ফেপে থাকা, খাওয়ার ইচ্ছে না করা বা আপনার স্টুলটা ক্লিয়ার না হওয়া, ইররেগুলার স্টুল হওয়া, এগুলো কিন্তু মোটামুটি মোরললেস একটু সেমই থাকে পেটের সমস্যায়। ওকে, তাহলে পেটের সমস্যা নিয়ে আরেকটু আলোচনা তো করতেই হচ্ছে, তাহলে কি করে বুঝবো বলুন? আমরা প্রত্যেকেই যে জেনে একেবারে চিকিৎসক হয়ে যাবো তা কিন্তু নয়, তবে প্রত্যেকটি মানুষের যেন একটা প্রাথমিক ধারণা থাকে চিকিৎসা পদ্ধতির উপরে, তাদের সমস্যার উপরে, তার সিমটমসগুলোর উপরে, বা কোন চিকিৎসকের কাছে গেলে আমার তাড়াতাড়ি রেজাল্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে সেই বিষয়গুলোর উপরে একটু জানুন না, বুঝুন না। কারণ এই জানাটা কিন্তু আপনাকেই অনেকটা এগিয়ে নিয়ে যাবে, আপনার পরিবারের মানুষকে অনেকটা বেশি ভালো রাখবে। কে আছেন বলবেন? নমস্কার। আমি বাঁকুড়া থেকে বলছি, মুখপার বলছি। আচ্ছা, বাঁকুড়া থেকে কি সমস্যা? আমার যখনই খাই আমি, একটু জোরে বলুন, বলুন। যখনই আমার খাই কোনো খাবার, আমার পেটটা ভারী ভারী লাগে, নাভির থেকে ব্যথা ব্যথা করছে, আচ্ছা, আর গলা জ্বালা জ্বালা করছে। আচ্ছা, বেশ বেশ। খুব বেশি কি বাইরে খাওয়া দাওয়া আপনার করা হয় বা তেল ঝাল মশলা বেশি খাওয়া হয়? বাড়িতেই যা রান্না হয় তাই খাই আমি। আচ্ছা, আর প্রত্যেকদিন আপনার পেট পরিষ্কার হয় কি? না, পায়খানা পরিষ্কার হচ্ছে। বেশ, দেখুন এর আগেও আমি একটা প্রোগ্রামে বলেছিলাম বাঁকুড়া থেকে এরকম একজনের ফোন এসেছিল। তো বাঁকুড়াতে এটা আমার নিজস্ব অভিজ্ঞতা আমি দেখেছি, বাঁকুড়ার না খাওয়া দাওয়াগুলো একটু এক্সট্রা স্পাইসি হয়, একটু অয়েলি হয়। তো একটুখানি আপনি চেষ্টা করুন যে আপনার খাওয়া দাওয়ার মধ্যে ওই এক্সট্রা তেল ঝাল মশলা এগুলোকে একটু বাদ দেওয়ার। মাছ মাংস ডিমটা একটু আপনি যদি কম খান আপনার জন্য ভালো হবে। ভাজাভুজিটা একটু অ্যাভয়েড করুন, আর একটু আপনি গরম জল খাওয়া শুরু করুন। এখন থেকে একটু গরম জল খাওয়া শুরু করুন। দুপুরে আর রাতে আপনি যে হেভি লাঞ্চ বা ডিনার যেটা করছেন, দুপুরে আর রাতে খাবার খাওয়ার পর 1 গ্লাস গরম জল, তার মধ্যে একটু বিট নুন দিয়ে আপনি খান। আপনার এই যে বলছেন না যে আপনার পেটে নাভির চারপাশে
চারপাশে ব্যথা করে খাবার পরে এই জিনিসটা আপনার আর তাহলে হবে না, ঠিক আছে? বাঁকুড়ায় আমাদের চেম্বার রয়েছে, আগামী মাসে আমাদের চেম্বার রয়েছে, একটু আপনি যোগাযোগ করুন, একবার এসে আপনি একটু দেখা করলে আমার মনে হচ্ছে সেটা আপনার জন্যই ভালো হবে। একদম। তার পাশাপাশি যে কোনো পেটের সমস্যার কি কারণ একটাই, ওই যে বাইরের খাবার খাবো না, বেশি স্পাইসি খাবো না, বেশি রাত জাগবো না। ম্যাডামের থেকে একটু শুনে নেবো যে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, স্টমাকের এই প্রবলেমটা, তার কারণও কি এগুলোই আর কি? দেখুন, অ্যাকচুয়ালি এখন আমাদের খাওয়া দাওয়া যত যেরকম খাওয়া দাওয়া রয়েছে না, তার মধ্যে আমরা যতই আমরা খাবার আমরা বাইরে থেকে কিনে খাচ্ছি, তার মধ্যে প্রথমত যেটা প্রবলেম সেটা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতার একটু অভাব রয়েছে। সব জায়গায় যে খুব পরিষ্কারভাবে খাবারটা প্রিপেয়ার করা হয় সেরকম নয়। সেটা আপনি 5 স্টারে গিয়ে খাওয়া দাওয়া করুন বা আপনি রাস্তার ধারে খাওয়া দাওয়া করুন, সব জায়গাতে এরকম রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে একই তেল হয়তো একদিন 2 দিন 3 দিন ধরে সেম তেলের মধ্যেই রান্না হয়ে যাচ্ছে, এরকমটাও হয়। আরেকটা হচ্ছে যে আমরা যে এখন যে শাকসবজি আমরা যেগুলো বাজার থেকে কিনে খাচ্ছি, তার মধ্যে প্রচুর পরিমাণে কীটনাশক দিতে হয়, নয়তো সেগুলো ঠিকভাবে হয়তো ফসলগুলো হবে না, সেখান থেকেও কিন্তু পেটের সমস্যা আসছে। এখন খুব ট্রেন্ডে চলছে অর্গানিক জিনিস। এই যে অর্গানিক জিনিস, অর্গানিক কিন্তু হিউজ পরিমাণে কিন্তু অর্গানিক সাপ্লাই দেওয়া সম্ভব নয়। এই অর্গানিককে হিউজ করার জন্য কিন্তু মেডিসিন ব্যবহার করতে হচ্ছে। অনেকে এখন ভাবে যে অর্গানিক দাম দিয়ে আমরা কিনে খাবো, জিনিসটা ভালো। নর্মালি যে জিনিসগুলো পাওয়া যায় তার থেকে হয়তো 30-40% বেটার সেই জিনিসটা, কিন্তু তার মধ্যেও কিন্তু প্রবলেম রয়েছে। তো এই খাবারের যে ভেজালগুলো, যেগুলো অ্যাডলসেন্স যেগুলো মিক্স করা হয়, তার জন্যই কিন্তু আমাদের পেটের সমস্যা অতিরিক্ত পরিমাণ হচ্ছে। দ্বিতীয়ত আমাদের নিজস্ব ভুলের কারণেও হচ্ছে। হয়তো আমরা অনেকক্ষণ খালি পেটে থাকছি, তারপর যখন আমরা খেতে বসছি এক থাল ভাত নিয়ে গপ গপ করে আমরা খাবার খাচ্ছি, চিবিয়ে খাচ্ছি না, সেটাও কিন্তু একটা প্রবলেমের কারণ রয়েছে। খাবার সময় বা আপনার ঘুমানোর সময়, আপনার কাজ করার সময়, আপনার ওয়ার্কআউট করার সময়, প্রত্যেকটা জিনিসকে একটা সাইকেলের মধ্যে আনতে হবে। তবে দেখবেন আপনি যাই খাচ্ছেন আপনার খাবারটা হজম হবে ঠিকঠাকভাবে। একটা মেটাবলিক রেট বলে আমাদের শরীরের মধ্যে একটা জিনিস রয়েছে। আপনার যদি মেটাবলিজম যদি আপনার ভালো থাকে, তাহলে কিন্তু আপনি যাই খান সেটা কিন্তু আপনার বডিতে লাগবে আর সেটা আপনার জন্য ভালো কাজ করবে। যদি আপনার মেটাবলিজম রেট কম হয়, আপনি যাই খাবেন, আপনি হয়তো বলবেন যে আমি সামান্য জল খাচ্ছি, তাতেও আমার বডি ওয়েট গেইন হচ্ছে, বডি ওয়েট বাড়ছে। তো এই মেটাবলিজমটাকে কিন্তু একটু আমাদের দেখতে হবে, আমাদের বিএমআইকে একটু ভালো করে চেক করে তারপর খাওয়া দাওয়া করতে হবে। একদম। যতটা সম্ভব আপনি করুন, এবং তারপর যদি মনে হয় যে না আপনার কন্ট্রোলের মধ্যে নেই, আপনি চেষ্টা করছেন কিন্তু তারপরেও ভালো হচ্ছেন না, তাহলে কিন্তু অবশ্যই আপনার জন্য রয়েছে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। কে আছেন একটু দেখে নেবো। নমস্কার, কে বলছেন? আমি রীতা মঙ্গল বলছি। কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে। হ্যাঁ সরি, আরেকবার। হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে বলছেন, বলুন ম্যাডাম কি সমস্যা? আমার গ্যাস হয়ে যাচ্ছে, মাথা যন্ত্রণা হচ্ছে, মাথাটা যন্ত্রণা, গ্যাস হয়ে গেলে মাথা যন্ত্রণা হবে। আচ্ছা, আজকে অনেক পেটের সমস্যাই কিন্তু পাচ্ছি। বয়স কত আপনার? 42 বছর। 42? হ্যাঁ। আচ্ছা, বেশ। এই সমস্যাটা আপনার কতদিন ধরে রয়েছে? হ্যাঁ, 10 বছর মতন হয়ে গেল। তো 10 বছরে আপনি চিকিৎসা নিশ্চয়ই করিয়েছেন? হ্যাঁ করিয়েছি, হোমিওপ্যাথি খাচ্ছি। আচ্ছা, যাই আপনি চিকিৎসা করুন, চিকিৎসা তো আপনি করলেন, তাহলে আপনার যখন ঠিক হয়নি, তাহলে আপনি 10 বছর ধরে এই চিকিৎসাটাই কেন বারে বারে ঘুরে ঘুরে করে যাচ্ছেন? আমাকে একটু তার উত্তরটা দিতে পারবেন? আমি ওষুধ খাচ্ছি, কমে যাচ্ছে, আবার হচ্ছে। বেশ, দেখুন এটাই হচ্ছে আমাদের সমস্যাটা। আমরা ভাবছি যে ওষুধ খেয়ে আমরা ভালো আছি, তো মানে আমার সমস্যার সমাধান হয়ে গেল। কিন্তু এটা কিন্তু আপনার সমস্যাটাকে জাস্ট চেপে রাখার জন্য বা সাময়িক আপনাকে একটু আরাম দেওয়ার জন্য কিন্তু এই ওষুধটা কাজ করছে। তো আপনার সাময়িক আরাম বা ওষুধ খেয়ে ভালো আছি এরকম থাকলে তো চলবে না। আপনার একটা রোগ হয়েছে, রোগের আপনি চিকিৎসা করবেন, আপনি সুস্থ হয়ে যাবেন, আপনার ওষুধ বন্ধ হয়ে যাবে। পরিষ্কার কথা এটা। আপনি হাওড়াতে থাকেন, হাওড়ায় আমাদের অনেকগুলো চেম্বার রয়েছে। আপনি 10 বছর ধরে এই সমস্যায় ভুগছেন, মনে হচ্ছে এই 10 বছর ধরে আপনি ওই গতানুগতিক একটা ওষুধ খেয়েই যাচ্ছেন, আপনি ভাবছেন যে ওষুধটা সারা জীবন খেয়ে যেতে হবে, এমন কোনো ব্যাপার নেই। আপনার পেটের যাই সমস্যা রয়েছে, আমি তো বলবো খুব সাধারণই সমস্যাগুলো। এনবিপির কাছে এই সমস্যাগুলো মোটেও কোনো সমস্যা নয়। আপনি একবার আমাদের যে কোনো চেম্বার যেটা আপনার বাড়ির কাছাকাছি রয়েছে সেখানে এসে একবার দেখা করুন। আর আপনাকে আমি সেম কথাটাই বলবো যে একটুখানি আপনি এখন থেকে ঈষদুষ্ণ গরম জল খাওয়া শুরু করুন। যদি সম্ভব হয় একটু আপনি ডাবের জল বা আখের রস খেতে পারেন, একটু টক দই দিয়ে ঘোল তৈরি করে আপনি খান, আপনার পেটের অর্ধেক সমস্যা এমনি ঠিক হয়ে যাবে। তারপরে যদি মনে হয় যে না একটু
এনবিপির কাছে চিকিৎসা করতে চান, একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করুন, যে কোনো চেম্বারে আপনি এসে আমার সাথে দেখা করতে পারবেন। একদম, তাহলে যে কোনো চেম্বারে যদি আপনি আসতে পারেন তাহলে চেম্বারগুলো সম্পর্কে একটু জানতেও হবে। তবে আপনি চাইলে বাড়ি থেকে দূরেও কোনো চেম্বারে যোগাযোগ করতে পারেন, আমাদের অসুবিধা নেই। কিন্তু আপনাদের সুবিধার জন্য কিন্তু প্রত্যেকটি জেলাতে চেম্বার রাখার চেষ্টা করেছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। সেই অনুযায়ী একটু বলে রাখবো, প্রথমে জেলার চেম্বারগুলো দিয়ে শুরু করছি, বোলপুর দিয়ে শুরু করছি। বোলপুরে কিন্তু সংস্থার ডিরেক্টর বি শর্মাকে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। রায়গঞ্জের বন্ধুরা চাইলে আজকে একটু ফোন করে নিতে পারেন, যে রায়গঞ্জে যেহেতু চেম্বার রয়েছে তো চাইলে একটু যোগাযোগ করুন, ফোন করুন। পুরো নর্থ বেঙ্গল জুড়েই কিন্তু এনবিপির চেম্বার রয়েছে। গুয়াহাটিতে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আপনারা পেয়ে যাচ্ছেন বহরমপুরে ডক্টর এ হালদারকে, পেয়ে যাচ্ছেন কিন্তু বনগায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, হেরিয়াতেও পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, হলদিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে, শিলিগুড়ির পাশাপাশি কোচবিহারে কিন্তু চেম্বার রয়েছে, শিলিগুড়ি এবং কোচবিহারে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন কিন্তু অবশ্যই বোলপুর না খড়গপুরের কথা বলি, খড়গপুরে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন কিন্তু আগরতলায় ডক্টর বি শর্মাকে, শিলচরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, দিল্লিতে এবং মুম্বাইয়ে পেয়ে যাবেন ডক্টর বি শর্মাকে, এবং জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। তার পাশাপাশি আপনাদের জন্য বলবো যে চেম্বার তো আরও অনেকগুলো রয়েছে, যদি আমি কোনো চেম্বার মিস করে যাই প্লিজ একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে নেবেন। কলকাতার চেম্বার রয়েছে, যেমন হেড অফিস আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু অবশ্যই মধ্যমগ্রামে, তার পাশাপাশি ল্যান্সটাউন, খিদিরপুর এবং শোভাবাজারে, হাওড়ায় শিবপুর, বালচিগুড়ি বাজার, দাসনগর, বেলুড়ে পাচ্ছেন। আর দক্ষিণ চব্বিশ পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে তো অবশ্যই কিন্তু পেয়ে যাচ্ছেন সংস্থার ডিরেক্টর বি শর্মাকে। আর কয়েকটা চেম্বার নিয়ে অবশ্যই পরে আমরা আলোচনা করব, যেগুলো খুব তাড়াতাড়ি আপনাদের জন্য খুলে যেতে চলেছে, আপনাদের রিকোয়েস্টে, আপনাদের অনুরোধে এবং অবশ্যই এনবিপির চিকিৎসকদের তৎপরতায়। সেই বিষয়গুলো নিয়ে ফিরবো, তবে তার আগে কি আছেন একটু দেখবো। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বারুইপুর থেকে বলছি। বারুইপুর থেকে বলছেন, বলুন কি সমস্যার জন্য ফোন করলেন? আমার সমস্যা হলো আমি একটু রিচ খাবার কিছু খেলেই না আমার পেটে সমস্যা হয়ে যায়। আচ্ছা, মানে একটু প্রবলেম হয়ে যায়, মানে বারবার একটু আমসার ভাব হয়ে যায়। তাহলে এই আমাশার জন্য কোনো ট্রিটমেন্ট করিয়েছেন? মানে ওটা কি হয়, বাইরে থেকে অনেক সময় কি একটু ওষুধ এনে আমি খেয়ে নিই। এটা আমার একটা মানে যখনই এই সমস্যা হয় তখনই আমি এই কাজটা করে ফেলি। আর এই কাজটা খুব খারাপ কাজ। হ্যাঁ, সাময়িক সেটা কিছুক্ষণ ঠিক থাকে, তারপর আবার নেক্সট যখনই আবার কিছু খাবার টাবার একটু রিচ খাবার খাওয়া হয়ে যায়। ওকে ম্যাডাম বলছেন আপনার এই কাজটার পরে আপনি রেজাল্ট পাচ্ছেন না কেন, সেটা ম্যাডাম বলছেন, শুনুন আপনি। দেখুন, এই যে আপনি কথাগুলো বললেন না, তার মধ্যে আপনি দুটো কাজ করতে পারেন। এক, আপনি যে ওই যে ওষুধ কিনে খাচ্ছেন দোকান থেকে, যে প্রবলেম হলে আমি দোকান থেকে কিনে ওষুধ খাচ্ছি, হয় আপনি এটাকে বন্ধ করতে পারেন বা আপনি আপনার রিচ খাবারটাকেই বন্ধ করে দিতে পারেন। চয়েস ইজ ইয়োর্স, যে আপনি কি করতে চান। এবার যেহেতু আমরা একটু খাবার খেতে আমরা ভালোবাসি, তার মধ্যে ঠান্ডার সময় চলে এসছে, এখন আরও বেশি বেশি এরকম রিচ খাওয়া দাওয়া শুরু হবে, তো খাওয়াটাকে তো আপনি ছাড়বেন না অবশ্যই। তাহলে কি করা যেতে পারে, আপনি যদি দোকান থেকে গিয়ে চট করে একটা কিনে ওষুধ খেয়ে নিচ্ছেন, তখন ভালো থাকছেন, তারপর আবার অ্যাজ ইট ইজ আপনার হয়ে যাচ্ছে, ওই জিনিসটাকে আপনি বরঞ্চ ছেড়ে দিন। এবার ছেড়ে দিয়ে আপনি কি করবেন, বাড়ি বসে থাকলে তো আর এমনি এমনি ঠিক হবেন না। একটুখানি যদি সম্ভব হয়, বেল এখন হয়তো অ্যাভেলেবেল নেই, যদি আপনি বেল পেয়ে যান, কাঁচা বেল হোক, সেটাকে আপনি তাহলে সেদ্ধ করে খেতে পারেন। যদি পাকা বেল পান, তার শরবত করে আপনি খেতে পারবেন। সেখান থেকে আপনার যে ডিসেন্ট্রির প্রবলেম, যেটা মানে যেটাকে আমরা আমাশা বলে থাকি, সেটা কিন্তু অনেকটা আপনার রিকভার করতে পারে। এর পাশাপাশি কিন্তু আপনার ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে। এটা আমি আপনাকে একটা ঘরোয়া টিপস দিলাম, এটা খেলে আপনার একটুখানি এই ডিসেন্ট্রির সমস্যাটা ঠিক হবে। এবার তার চিকিৎসার কথায় আসি। চিকিৎসা এর অবশ্যই রয়েছে, কিন্তু কিছু দিনের জন্য আমি আপনাকে বলবো যে আপনার যে এই রিচ খাওয়া দাওয়ার যে ব্যাপারটা রয়েছে, কিছু দিনের জন্য সেটাকে একটু আপনাকে সাইডে রাখতে হবে। অতিরিক্ত তেল ঝাল মশলা বা রিচ খাওয়া দাওয়া, বাইরের খাবার, এগুলোকে একটু সাইডে রাখতে হবে। একটু আপনি শাকসবজি বেশি করে খান, সিজনাল ফ্রুটস খান, যে সময়ে যে ফলটা রয়েছে সেই ফলটা আপনি খান। আর একটু যদি সম্ভব হয়
একটু টক দই দিয়ে ঘোল তৈরি করে আপনি খাবেন, সেটা আপনার পেটটাকে ঠান্ডা রাখবে। পেটটা ঠান্ডা থাকলে আপনার কিন্তু এই ডিসেন্ট্রির প্রবলেমটা বা আমাশার প্রবলেমটা কিন্তু খুব তাড়াতাড়ি আসবে না, আর এটার থেকে আপনার আরও অন্যান্য পেটের যা সমস্যা হচ্ছে সেগুলো কিন্তু ঠিক থাকবে। আর তারপর বলবো যে একটু যেহেতু সঠিক চিকিৎসা করতে হবে, ওই দোকানের ওষুধ খেয়ে খেয়ে তো হবে না, তার জন্য একটু যদি আপনি এনবিপির সাথে যোগাযোগ করতে পারেন খুব ভালো হবে। একদম, কারণ কিছুক্ষণ আগে একজন বন্ধু ফোন করে বললেন যে আমি 10 বছর ধরে মেডিসিন খাচ্ছি কিন্তু তারপরে এখনো ভালো হইনি, তাহলে কিরকম ট্রিটমেন্ট হচ্ছে? এই কিরকম ট্রিটমেন্ট থেকে একটা প্রশ্ন করবো যে এনবিপিতে এক রকমের ট্রিটমেন্ট হয়, তার নাম রিপোর্ট বেসড ট্রিটমেন্ট। কেন রিপোর্ট বেসড ট্রিটমেন্টের ব্যবস্থা করা, মানে এর থেকে আমাদের কি লাভ, একটু শুনবো। এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আমরা যখনই কোনো পেশেন্ট আসে আমরা বলি যে আপনার প্রিভিয়াস রিপোর্ট নিয়ে আসুন। আমরা প্রিভিয়াস রিপোর্টগুলোকে আগে আমরা ট্যালি করি, তারপর যে যে আমাদের রিপোর্টসের প্রয়োজন হয় আমরা সেই রিপোর্টসগুলো করতে দিই। কেন করতে দিই? আপনি নিজেই দেখুন যে আপনি কি অবস্থায় আজকে দাঁড়িয়ে আছেন, তারপর যখন আমরা ট্রিটমেন্ট করব তারপর আপনি কেমন আছেন সেটা দেখানোর জন্য আমরা আরেকবার রিপোর্ট করব। অনেক পেশেন্টই বলে এই তো কয়েকদিন আগে রিপোর্ট করলাম, বা না এখন আমি ভালো আছি, রিপোর্ট করার প্রয়োজন নেই। আপনার আমার মুখের কথায় আপনি ভালো আছেন সেটা আমরা কোনোদিনও যাচাই করি না। আমরা যেহেতু রিপোর্ট বেসড ট্রিটমেন্ট আমাদের হচ্ছে, আমরা রিপোর্ট করে আপনাকে দেখাবো যে আপনার এই অবস্থা থেকে আজকে এই অবস্থায় এসছে। ভালো হলে তো অবশ্যই আমরা মানে ফলাও করে দেখাবো, যদি খারাপ থাকে আপনার রিপোর্ট সেটাও আমরা আপনাকে বলবো যে দেখুন আপনার এই সমস্যাটা রয়েছে, তার জন্য হয়তো আমাকে মেডিসিন চেঞ্জ করতে হবে বা মেডিসিনের ডোজ বাড়াতে হবে। সবটাই আমরা আপনার সাথে কিন্তু একদম ট্রান্সপারেন্সি একটা রেখে আমরা চিকিৎসা করার চেষ্টা করি। অনেকেই বলে যে আমার ফ্যাটি লিভার ছিল, আমি মেডিসিন খেয়েছি, এখন ভালো আছি। এই ভালো আছিটা কিন্তু মুখের কথা। আপনার ডাক্তারবাবু বলে দিল আপনি ভালো হয়ে গেছেন, চলে যান বাড়ি, আপনিও ধরলেন হ্যাঁ আমি ভালো হয়ে গেছি, বাড়ি চলে গেলাম, 3 মাসের মেডিসিন আছে খেয়ে বাড়ি চলে গেলাম, তাহলে হবে না। আপনি ভালো আছেন কি নেই সেটা আপনার রিপোর্ট ছাড়া বোঝা অসম্ভব। হয়তো সাময়িক আপনি ভালো থাকবেন, 3 মাসে একটা মেডিসিনের কোর্স করে হয়তো 1 মাস ভালো থাকবেন, দ্বিতীয় মাস থেকে কিন্তু আবার সেই প্রবলেমটা আপনার চলে আসবে। যদি আপনার ডাক্তারবাবু বলে দিচ্ছেন আপনি ভালো আছেন, সেটা কিন্তু আগে একটু রিপোর্ট করে তারপর আপনি যাচাই করবেন যে আপনি আদৌ ভালো হলেন কিনা। যিনি একজন ফোন করেছিলেন যে ওনার রিপোর্ট করা হয়েছিল, ট্রিটমেন্টও করলেন, আবার রিপোর্ট করলেন, সেম জায়গায় দাঁড়িয়ে আছে, এর জন্যই আমাদের বারে রিপোর্টসগুলো করা। একদম, আর এই রিপোর্ট বেসড ট্রিটমেন্টের মধ্যে দিয়ে না আমাদের আত্মবিশ্বাসটা বেড়ে যায় যে আগে কি অবস্থানে এসেছিলাম এবং বর্তমানে কতটা ভালো আছি। অনেক বিষয় নিয়ে কথা বলছি, আরেকটা ভালো বিষয় নিয়ে চট করে কথা বলি। সুখবর আছে আপনাদের জন্য, যারা গঙ্গাসাগরের দিকে থাকে, পুরুলিয়ার দিকে থাকে, বা আপনারা যারা ঝাড়গ্রাম বা আপনারা ধানবাদের দিকে থাকেন। আমি আজকেই দেখছি নামগুলো, তাই একটু বারবার দেখে দেখে বলছি, আপনারা একটু শুনে নেবেন। গঙ্গারামপুর, সরি হ্যাঁ গঙ্গারামপুর না, গঙ্গাসাগর, অলরেডি গঙ্গারামপুরে আমাদের চেম্বার রয়েছে। গঙ্গাসাগর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং ধানবাদ, এখানে কিন্তু অবশ্যই নতুন চেম্বার এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, তাই যোগাযোগ করতে হবে। এখান থেকে প্রচুর রিকোয়েস্টও ছিল আপনাদের তরফ থেকে যে কেন এখানে হচ্ছে না চেম্বার। প্রচুর অভিযোগ এরকমও শুনতে হয়, এগুলো ভালোবাসার অভিযোগ, তাই অবশ্যই কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে। যারা কিন্তু এই এলাকাতে থাকেন তারা একটু হেল্পলাইন নাম্বার নোট করবেন, 9830235527 বা 37, এবং ফোন করে আপনার দায়িত্ব জেনে নেবেন যে আপনার এই এলাকাগুলো যদি সুবিধার হয় তাহলে এই এলাকাগুলিতে কবে থেকে চেম্বার শুরু হচ্ছে। আর অনুষ্ঠানের দিকে যদি নজর রাখেন তাহলে তো অবশ্যই আমরাও আপনাদের জানিয়ে দেবো যে কবে থেকে কিন্তু আপনারা এই চেম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন বা এনবিপি চিকিৎসকদের পেয়ে যাচ্ছেন। তো ম্যাডামের থেকে একটু জানতে চাইবো যে প্রত্যেক দিন এরকম কিছু পরিকল্পনা কিন্তু থাকে এবং বন্ধুও আছেন মনে আমাদের সঙ্গে। কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি প্রশান্ত জানা বলছি। কোথা থেকে? বর্ধমান থেকে। বলুন। আমার মানে প্রচন্ড পরিমাণে মানে গ্যাস হচ্ছে, ওষুধ খাচ্ছি কমে যাচ্ছে কিন্তু তারপরেও ওই গ্যাস থাকছে কিন্তু। আচ্ছা ভাই, বয়স কত? বয়স 33 বছর। 33 বছর, আচ্ছা। আপনাকে কি বাইরে খাওয়া দাওয়া করতে হয়? বাইরে খাওয়া দাওয়া করেন আপনি? হ্যাঁ, বাইরে খাওয়া দাওয়া। মানে সেটা কি আপনি ইচ্ছে করে করেন না আপনার উপায় নেই বলে আপনি করেন? না না, উপায় নেই। আচ্ছা, বাইরে ঘুরি তো। আচ্ছা বেশ, দেখুন এই আপনার যে সমস্যাটা আপনি বললেন যে আপনার অতিরিক্ত গ্যাস্ট্রাইটিসের প্রবলেম হচ্ছে, অতিরিক্ত আপনার গ্যাস ফর্মেশন হয়ে যাচ্ছে, তার কিন্তু অবশ্যই একটা কারণ হচ্ছে আপনার বাইরে খাওয়া দাওয়া করাটা। তো এই বাইরে খাওয়া দাওয়াটাকে আমি যেহেতু আপনি বললেন যে আপনার উপায় নেই, আমি বলবো না যে আপনি একদম বন্ধ করে দিন, না খেয়ে তো আর আপনি থাকতে পারবেন না। আপনি চেষ্টা করুন একটু হেলদি খাবার অপশন চুজ করার। বাইরে খাওয়া দাওয়ার মধ্যে 2 রকমের খাওয়া দাওয়া রয়েছে। এক হচ্ছে আপনার অতিরিক্ত তেল ঝাল মশলা দেওয়া খাবার রয়েছে, কিছু রয়েছে যেগুলো শুধুমাত্র বয়েল
বয়েল করা মানে স্টিম করা বা শুধুমাত্র সেকে দেওয়া খাবার এরকমও রয়েছে। তো আপনি একটুখানি হেলদি খাবারের দিকে আপনি একটু যদি আপনার অপশনটাকে বাড়ান তাহলে একটু আপনার জন্য ভালো হবে। তারপরেও চেষ্টা করুন যে আপনি বাড়িতে আপনি যেটাই খাবেন, আপনি সামান্য যদি সেদ্ধ ভাতও খান সেটাও কিন্তু আপনার জন্য ভালো হবে। তো একটু চেষ্টা করুন বাড়িতে আপনি খাবারটা যদি করতে পারেন, নয়তো অ্যাটলিস্ট একটু হেলদি খাবারের দিকে আপনার ঝোঁকটা রাখুন। ওকে, পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলবো। কে আছেন বলবেন। নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? কোথা থেকে বলছেন? ঘাটাল থেকে বলছেন। বলুন দাদা, কি সমস্যার জন্য ফোন করলেন? সুগার। আচ্ছা, কতদিনের সুগার, কত থাকে সুগার জানেন তো? একটু পরিষ্কার করে বলুন। আচ্ছা, কতদিন আছে সুগার? সুগার আমরা দিন 15 আগে করে ছিলাম। আচ্ছা, মানে দিন 15 আগে ধরা পড়েছে তাই তো? না না না, আমার 10-12 বছর ওষুধ। হ্যাঁ, তো সেটাই তো শুনতে চাইছি। 10-12 বছরের সুগার দিন 15 আগে কত ছিল? রিপোর্টে কত এসেছে? 15 আমরা ভাত খেয়ে আমরা 235, খালি পেটে আমরা 150। আচ্ছা, আপনার কি শুধুমাত্র সুগারের জন্য মেডিসিন চলছে না ইনসুলিনও নিতে হয় আপনাকে? না না, আমি শুধু মেডিসিন, শুধু ওষুধ খাচ্ছেন, ট্যাবলেট খাচ্ছেন তাই তো? তো আপনি তো 10-12 বছর ধরে একটা ট্যাবলেট আপনি খেয়ে যাচ্ছেন, তো এতদিনে তো আপনার সুস্থ হয়ে যাওয়ার কথা। আপনি সুস্থ তো হচ্ছেনই না, বরঞ্চ আপনার সুগারটাও কিন্তু একদমই কন্ট্রোলের মধ্যে নেই। আপনি বললেন যে খাবার পর আপনার 200 সামথিং থাকে, সেটা কিন্তু অনেকটাই বেশি। আপনার খাবার পর যদি আপনার সুগারের মেডিসিন চলছে, অ্যাটলিস্ট আপনার 140 থেকে 150 এরকম রেঞ্জে হওয়া দরকার। খাবার আগেরটা আপনার 100 থেকে 110 এরকম থাকা দরকার। যদি এর থেকে বেশি আপনার থাকছে তাহলে তো অবশ্যই আপনিও সেটা বুঝতে পারছেন যে আপনার এই সুগারের ওষুধ কিন্তু এখন আর আপনার শরীরে মোটেও কাজ করছে না। আগে কিরকম কি ছিল সেটা আমার জানা নেই, কিন্তু অ্যাটলিস্ট এখন আপনার শরীরে আপনার ওষুধ কিন্তু এখন আর একদমই কাজ করছে না। আর আপনার 10-12 বছর ধরে একটা চিকিৎসা করে যাচ্ছেন, তাও আপনি সুস্থ হতে পারলেন না, এখন আপনি ওই জায়গাতেই দাঁড়িয়েছেন। আমি তো বুঝতে পারলাম না যে কেন আপনি তাহলে এই কাজটা করছেন। ঘাটাল থেকে আপনি ফোন করছেন, আমার মনে হয় আপনার জন্য মেচেদা চেম্বার কাছাকাছি হতে পারে, কারণ মেচেদা আমার প্রচুর ঘাটালের পেশেন্ট আসে। একটু আপনি যোগাযোগ করুন আর একটা রিসেন্ট ব্লাড টেস্ট রিপোর্ট করান সুগারের, আপনার খাবার আগে এবং খাবার পরে দুটো রিপোর্টই আপনি করবেন। রিপোর্টটা করে কি মেডিসিন আপনি এখন খাচ্ছেন, হয় ওষুধগুলোর সাথে নিয়ে আসুন বা প্রেসক্রিপশনটা সাথে নিয়ে আসুন। আর একটু খাওয়া দাওয়ার দিকে আমি আপনাকে বলবো যে মিষ্টি খাওয়া একদমই বন্ধ করুন। মাটির নিচের কোনো সবজি আপনি খাবেন না। ভাত যদি খেতে হয় শুধু দুপুরবেলা আপনি ভাত খাবেন। আর প্রত্যেক দিন আধা ঘন্টা সময় বার করে আপনি একটু হাঁটুন বা একটু জগিং করা, একটু দৌড়ানো, স্কিপিং করা, যেটাই আপনি করতে চান বা করতে পারেন সেটা একটু করতে হবে। আপনাকে একটু সচেতন হতে হবে, নয়তো এখন কিন্তু আস্তে আস্তে আপনার দেখবেন কিডনি, হার্ট, আপনার নার্ভ, চোখ, স্কিন সব নষ্ট হওয়া শুরু হয়ে যাবে। তো একটু বলবো সচেতন হয়ে একটু চিকিৎসাটা করুন। একদম, কারণ আমরা কিন্তু প্রচুর মানুষের কথায় কানে শোনাই। সেখানে কয়েকদিন আগেও একজন বয়স্ক একজন পেশেন্টের বার্তা আপনাদের সামনে তুলে ধরেছিলাম আমরা। সেখানে তিনি বলছেন মাত্র 2 বছরেরও কম সময়ের মধ্যে তার সম্পূর্ণভাবে সুগার নিয়ন্ত্রণে চলে এসেছে। এই খবরটা এনবিপির জন্য এই খবরটা। আর আপনারা দেখুন ফোন করে বলছেন 10 বছর, 15 বছর, 20 বছর। সেদিন একজন বললেন 20 বছর ধরে সুগারের জন্য আমাকে মেডিসিন নিতে হচ্ছে। তাই ট্রিটমেন্ট কোথায় ভালো, দাড়িপাল্লার হিসেবটা কোথায় গিয়ে ঠেকছে সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে এবং সেই হিসেবে আপনাদের কিন্তু যোগাযোগ করতে হবে। কে আছেন একটু বলবেন। নমস্কার। থ্যাংক ইউ। হ্যাঁ, কে বলছেন? টিভির ভলিউম 0 করবেন। বলুন কে বলছেন? আমি অর্পণ সাহা বলছি কলকাতা থেকে। হ্যাঁ বলুন, কি সমস্যা? আমার সমস্যা হচ্ছে আমার যে কোনো জিনিস খেলে না একটু গ্যাস হয়ে যাচ্ছে। আচ্ছা, বয়স কত? আমার বয়স বোঝা গেল না, আরেকবার। 58। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মেডিসিন খাচ্ছেন? কোনো ডক্টর দেখিয়েছেন? হ্যাঁ, ডক্টর দেখিয়েছি, উনি গ্যাসের ওষুধ দিয়েছে আর জল বেশি খেতে বলেছে। আচ্ছা, তাতে লাভ হচ্ছে না, সেরকম রেসপন্স পাচ্ছি না। ওকে, ম্যাডাম বলছেন।
আচ্ছা, একটা তো উনি ভালো কথা বলেছেন একটু জল বেশি খেতে, সেটা আপনি অবশ্যই একটু জলটা বেশি খাবেন। বেশি বলতে আবার অতিরিক্ত নয়, মোটামুটি সারাদিনে আপনি 3 থেকে 3.5 লিটারের মতো জল খান। চেষ্টা করুন ওই জলটা একটু ঈষদুষ্ণ গরম জল খাওয়ার। আর যেটা আপনার এখন প্রত্যেকদিন হয়তো সকালে উঠে একটা আপনাকে গ্যাসের ওষুধ খেতে হয় বা সন্ধ্যেবেলার দিকে আবার একটা আপনি এরকম ওষুধ খাচ্ছেন, সেটাকে একটু বন্ধ করতে হবে, কারণ সেটা কিন্তু মোটেও কোনো চিকিৎসা নয়। সেটা হচ্ছে আপনার এই যে সমস্যাটা সেটাকে জাস্ট একটু ধামাচাপা দিয়ে রাখার, মানে সেটাকে একটু আটকে রাখার। আপনি এই ওষুধটাকে 2 দিন আপনি বন্ধ করে দেখুন, আপনি হয়তো থাকতেই পারবেন না। তো এরকম ভাবে তো চিকিৎসা করে কোনো লাভ নেই। একটু আপনার প্রপার ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে। আপনার খাবার ঠিকভাবে হজম হচ্ছে না, যার জন্য আপনার এই গ্যাস অম্বলের সমস্যাটা আপনার সৃষ্টি হচ্ছে। খাবার আপনার পেটের ভিতর গিয়ে পচে যাচ্ছে, সেখান থেকে আপনার গ্যাস্ট্রাইটিসের প্রবলেম হচ্ছে। তো সেই জিনিসটাকে ঠিক করতে হবে। আপনার যে ডাইজেস্টিভ ফায়ার যেটা রয়েছে, যেটাকে আমরা জঠরাগ্নি বলে থাকি, সেটাকে আগে আপনাকে ঠিক করতে হবে। তাহলে দেখবেন আপনি যাই খাচ্ছেন সেটা আপনার প্রপারলি আপনার হজম হবে, আপনার স্টুলটাও ক্লিয়ার হবে, আপনার এই সমস্যাগুলো কিন্তু আর আসবে না। তো একটুখানি আপনাকে বলবো যে গরম জল খাওয়াটা আপনি এখন থেকেই আপনি শুরু করুন। আর যদি মনে করেন যে ওই গতানুগতিক প্রত্যেকদিন সকালের একটা ওষুধ বা সন্ধ্যার একটা ওষুধ আপনি খেতে চাইছেন না, সঠিকভাবে তার চিকিৎসা করতে চাইছেন আর সারা জীবনের জন্য সুস্থ থাকতে চাইছেন, তাহলে কিন্তু একটু আপনাকে এনবিপির হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে হচ্ছে। একদম পেটের সমস্যা নিয়ে আলোচনা শুরু করেছিলাম, কিন্তু দেখছেন তো কত ধরনের পেটের সমস্যা, এবং বেশিরভাগ মানুষের পেটের সমস্যা। বেশিরভাগ আমরা যদি পেটের সমস্যা নিয়ে আলোচনা শুরু করি, এত ফোন আমরা পেতে শুরু করে দেবো পেটের সমস্যা নিয়ে, যে হয়তো একটা ঘন্টার কেন 4-5 ঘন্টার টানা অনুষ্ঠান করলেও বোধহয় শেষ হবে না। তাই যোগাযোগ করুন। পেটের সমস্যাকে নিয়ে বসে থাকবেন না। পাশের মেডিসিন শপ থেকে মেডিসিন কিনে শুধুমাত্র খাচ্ছি, গ্যাসের ওষুধ আমি শুধুমাত্র খাচ্ছি, কোন ডাক্তারবাবু আমাকে কি বললেন সেটা শুনছি, কিন্তু প্রায় বছরের পর বছর পার করে ফেলছি, কোনো ইমপ্রুভমেন্ট নেই, কিন্তু তাও আঁকড়ে ধরে রয়েছে তাকে। না, সেটা করবেন না, কোনো ক্ষেত্রেই করবেন না। যদি আপনার মনে হয় এনবিপিতে এসেও আমি মনের মতো রেজাল্ট পাচ্ছি না, করবেন না এনবিপিতে ট্রিটমেন্ট। যদি এই ঘটনাটা একেবারে বিরল, ঘটেই না, ঘটে আপনাদের সাথে যারা এখনো পৌঁছননি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, তাই স্ক্রিনে দেওয়া নাম্বার নোট করুন। আর দেখছেন চারিদিকে মানুষের কথা শুনছেন যে তারা উপকার পাচ্ছেন না অন্য কোনো প্যাথিতে গিয়ে, সেখানে একবার এনবিপির হাতটা ধরুন না, একটু আয়ুর্বেদ চিকিৎসকের উপর ভরসা রাখুন না। এনবিপিতে যে অভিজ্ঞ চিকিৎসকেরা রয়েছে তাদের পরামর্শ নিন। এখানকার অত্যাধুনিক যে মেডিসিন রয়েছে সেই মেডিসিনের কর্মক্ষমতাকে একটুখানি নিরীক্ষণ করুন, দেখবেন যে সত্যি আপনি ভালো থাকবেন। কে আছেন বলবেন? নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি ওই খড়গপুর থেকে বলছেন। বলুন দাদা, কি সমস্যার জন্য ফোন করলেন? গ্যাসের সমস্যা? বয়স কত? কতদিন ধরে সমস্যা আছে? 3-4 বছর ধরে। 3-4 বছর। আপনার বয়স কত বর্তমানে? বর্তমানে বয়স 48। আচ্ছা। আপনারও কি বাইরে খাওয়া দাওয়ার প্রয়োজন হয়, যে আপনি বাইরে খাওয়া দাওয়া করেন, বা বাড়িতে কি খুব রিচ রান্না টান্না হয় আপনার? বুঝতে পারলাম না, বাইরে আপনি খাওয়া দাওয়া করেন? হ্যাঁ, বাইরে তো খাওয়া দাওয়া করতেই হয়, যে কাজে থাকি মোটামুটি বাইরে খাওয়া হয়, এবং বাড়িতেও খাই, কিন্তু বাইরে খাই আর বাড়িতে খাই মোটামুটি খাওয়ার টাইমটাও ঠিক থাকে না, এটাও প্রথম কথা, এটা আমার প্রবলেম। আর একটু খাবার পরে যখন পেট যেন ভারী হয়ে থাকে যথেষ্ট টাইম। বেশ, দেখুন একটা কথা হচ্ছে যে আপনি এইটুকু অ্যাটলিস্ট বুঝতে পারছেন যে আপনার বাইরে খাওয়া দাওয়া বা বাড়িতে যে আপনার খাওয়া দাওয়া হচ্ছে, তার মধ্যে আপনার খাওয়া দাওয়ার যে আপনার ডায়েট প্ল্যান যেটা রয়েছে সেটার মধ্যে একটু প্রবলেম রয়েছে, আপনার খাওয়া দাওয়াটা ঠিকঠাকভাবে আপনার হচ্ছে না। তো প্রথমত আগে বলবো আগে সেটাকে ঠিক করুন। আপনার যদি বাইরে খাওয়াটা যদি আপনার শখ হয়, তাহলে বলবো সেটাকে এখন বন্ধ রাখুন। আর যদি আপনার এরকম হয় যে না আমার কাছে আর কিছু উপায় নেই, আমাকে খেতেই হবে, তাহলে আপনাকে আমি বলবো যে একটু আপনি হেলদি খাওয়া দাওয়ার দিকে একটু আপনি চুজ করুন। ওই একদম ছাকা তেলে ভাজা একদম পরোটা, লুচি, পুরি এগুলো না খেয়ে আপনি ইডলি খেতে পারেন, ধোসা খেতে পারেন। আপনি এরকম খাবার আপনি চুজ করুন যেটা আপনার অতিরিক্ত তেলে ভাজা বা তৈলাক্ত জিনিস বা অতিরিক্ত মশলা দেওয়া জিনিস নয়, এরকম খাবার আপনি চুজ করুন। বাড়িতে আপনি যে খাওয়া দাওয়া করছেন তার মধ্যে প্রত্যেক দিন আপনার খাদ্য তালিকার মধ্যে সম পরিমাণে আপনার প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেলস প্রত্যেকটা জিনিস কিন্তু থাকার প্রয়োজন রয়েছে। ফাইবার জাতীয় খাবারটা আপনি একটু বেশি পরিমাণে খাবেন। ফল খান আপনি প্রত্যেক দিন। সিজনাল ফ্রুটস খেতে পারলে খুবই ভালো, নয়তো যেই ফলটাই অ্যাভেলেবেল থাকছে আপনার কাছে প্রত্যেকদিন আপনি ফল খাবেন। জল সারাদিনে 3 লিটারের মতো জল খান।
আপনাকেও বলবো ঈষদুষ্ণ গরম জল খাওয়া আপনি শুরু করুন। আপনার এই যে গ্যাসের সমস্যা যেটা হচ্ছে যে আপনার খাবারটা ঠিকভাবে হজম হচ্ছে না, হজম না হওয়ার জন্য আপনার এরকম গ্যাস্ট্রাইটিসের ফর্মেশন হচ্ছে, সেটা কিন্তু অনেকাংশে আপনার ঠিক হয়ে যাবে। একদম। আর পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলে নেবো। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি বারাসাত থেকে বলছি। বারাসাত থেকে বলছেন, বলুন কার সমস্যা? আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। মেয়ের বয়স কত? 24 বছর। 24। কি প্রবলেম হচ্ছে বলুন? প্রবলেম হচ্ছে জ্বর হলে প্যারাসিটামল আর অ্যাজিথ্রোমাইসিন খেলে গায়ে অ্যালার্জি ফুটে যায়। আচ্ছা, এটাই সমস্যা। ওকে, ম্যাডাম বলছেন। তো মেডিসিন অ্যালার্জি হচ্ছে। আচ্ছা, আবার কোনো অ্যালার্জি হয় না। বেশ। তো ওনার কি জ্বরটা কি ওনার সব সময় আসে, না ঠান্ডা লাগলে জ্বর আসে, বা সিজনাল, মানে কি রকম ব্যাপার? জ্বর আসে, ঠান্ডা লাগলে আসে। আচ্ছা, তো দেখুন, প্রথমত আমি আপনাকে বলবো, আপনার যেটা কনসার্ন আপনি বললেন যে ওনার মানে মেডিসিন থেকে ওনার অ্যালার্জি হয়ে যাচ্ছে, তো সেখান থেকে দেখুন সেটা তো আমার কিছু করার নেই, কারণ অনেকের ক্ষেত্রে কিছু ড্রাগ ইনডিউস অ্যালার্জিস এর প্রবলেম থাকে, কারোর সালফার ড্রাগ থেকে অ্যালার্জি থাকে, অনেকের অনেক ধরনের ড্রাগ স্যুট করে না বডির মধ্যে, সেখান থেকে প্রবলেম আসতে পারে। এবার এটার মধ্যে আমার কিছু করার নেই। যদি আপনি চান যে না তাহলে আমি ওর জ্বর এলে আমি কি করব, সেটা আমি আপনাকে উপায় বলতে পারি যে আপনি তার জন্য আপনি কি করবেন। দেখুন, জ্বর কিন্তু কোনো রোগ নয়। জ্বর আপনার শরীরে আসা মানে আপনার শরীরের ভেতরে কোনো ধরনের ইনফেকশন রয়েছে, যার বহিঃপ্রকাশ হচ্ছে জ্বর। আপনার জ্বরটাকে কিন্তু আমরা কোনো রোগ বলছি না, জ্বর হচ্ছে একটা আপনার সিমটমস। এবার কেন জ্বর আসছে সেটাকে তাহলে আগে রুল আউট করতে হবে, যে বারে বারে জ্বর কেন আসছে। যদি আপনার শরীরের মধ্যে ESR এর মাত্রা বেশি থাকে, তাহলে কিন্তু আপনার বারে বারে এরকম জ্বর আসার সম্ভাবনা থাকে। সিজনাল যদি হয়, যে প্রত্যেক সিজন চেঞ্জের সময় এরকম জ্বর আসে, তাহলে ওই সময়টা একটু সাবধানে থাকতে হবে। এখন হঠাৎ করে খুব ঠান্ডা একটু বাড়ছে, রাতের বেলার দিকে বেশ ঠান্ডা থাকছে, দিনের বেলা হয়তো এতটা ঠান্ডা লাগছে না। এই যে সময়টা, এই চেঞ্জেসটার মধ্যে কিন্তু প্রত্যেকেরই জ্বর, সর্দি, কাশি এরকম প্রবলেম হচ্ছে। সেখানে কিন্তু নিজেকে একটুখানি সামলে থাকতে হবে। একটু আপনার বাইরে যদি আপনি থাকেন রাত্রিবেলা, তাহলে আপনাকে ধরুন একটুখানি ঠান্ডা জামা কাপড় পরা, বা আপনাকে কান চাপা দিয়ে রাখার মতো, মাথায় যাতে আপনার স্কার্ফ থাকে, এরকম একটুখানি কিন্তু আপনাকে করতে হবে। প্রত্যেকদিন সকালে ওনাকে তুলসী পাতা আপনি খেতে দিন, একটু গরম জলের ভাপ নিতে দিন, সেই গরম জলের মধ্যে একটা কর্পূর দিয়ে ওই জলটার আপনি একটু ভাপ নিতে দিন। আর রইল কথা আপনার মেডিসিনের সাইড এফেক্টের, সেটা নিয়ে দেখুন আমার কিছু বলার নেই। আপনি যদি মনে করেন যে না এই মেডিসিনগুলো আমি ওকে আর খাওয়াতে চাইছি না, আমি চাই যাতে ওর এই জ্বরের সমস্যাটা আর একদমই না হোক, বা জ্বরটা হলে আমি কি করতে পারবো তার চিকিৎসা আমরা আপনাকে দিতে পারি। আপনি বারাসাত থেকে ফোন করছেন, মধ্যমগ্রাম চেম্বার আপনার জন্য কাছাকাছি হতে পারে। প্রত্যেক সোমবার এবং বুধবার আমাদের এখানে চেম্বার হয়। একটু আপনি যোগাযোগ করে আপনি যদি চান আপনি একবার এসে দেখা করতে পারেন। একদম, আমরা বলি না যে গোড়ায় গন্ডগোল, তো সেই গন্ডগোলটাকে যদি আপনি সারিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আর উপরের এই সমস্যাগুলো আর হবে না। তাই সেই গোড়ায় গন্ডগোলটাকে সারাতে হলে আপনাকে আসতে হবে NBP ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই ওপর সমস্যাগুলোকে নিয়েই কিন্তু চিকিৎসকেরা নাড়াচাড়া করে বা ট্রিটমেন্ট করে, যার ফলেই আপনারা স্যাটিসফাই হন না, আপনারা খুশি হন না, বা রোগটাকে কিছুতেই আপনারা তাড়িয়ে দিতে পারেন না, বারবার সে কিন্তু ফিরে আসে আপনার জীবনে আপনাকে বিরক্ত করার জন্য। আর সেক্ষেত্রে বলবো 9830235527 বা 37 নাম্বার থেকে নিশ্চয়ই নোট করেছেন, সেই ফোন নাম্বারে ফোন করুন, কথা বলুন এবং আপনি যোগাযোগ করুন। যোগাযোগ করে রোগকে একেবারে গোড়া থেকে নির্মূল করুন, তাহলেই কিন্তু সারা জীবনের মতন আপনি স্বস্তিতে বাঁচতে পারবেন। কে আছেন দেখবো? নমস্কার। নমস্কার, আমি সোনারপুর থেকে বলছিলাম। সোনারপুর থেকে, হ্যাঁ বলুন কি সমস্যা? আমার বয়স হলো 33 বছর বয়স। আমার মানে আগে, মানে 2 বছর আগে মাইগ্রেনের সমস্যা ছিল, কিন্তু তারপরে আমি ওষুধ খেয়েছিলাম, দিয়ে আর মানে ওই প্রবলেমটা আর ছিল না। কিন্তু এখন 1 সপ্তাহ খানেক দেখছি, মানে ঠিক দুপুর বেলার দিকে হলে মানে মাথাটা প্রচুর ভাবে যন্ত্রণা করছে। মাথাটা যন্ত্রণা করছে, ওকে। আচ্ছা, শুধুমাত্র কি আপনার মাথা ব্যথাই হচ্ছে, না তার সাথে আপনার বমি হওয়া বা বমি ভাব এরকম কোনো সমস্যা হচ্ছে? বমি টমি কিছু নেই, শুধু মাথাটাই যন্ত্রণা হচ্ছে। আচ্ছা,
তো দেখুন, আপনার যদি মাইগ্রেনের সমস্যা যদি আপনার থেকে থাকে, হয়তো আপনার তখন সার্টেন ট্রিটমেন্টের পরে আপনি ভালো ছিলেন, কিন্তু এখন কিন্তু আবার আপনার হয়তো মাইগ্রেনের সমস্যাটা কিন্তু আবার আপনার ঘুরে আসছে, হয়তো বা আপনার মাইগ্রেনের সমস্যা আরেকবার আপনার শুরু হচ্ছে। তো একটুখানি আপনাকে বলবো যে বাইরে আপনি রোদে যদি আপনাকে বাইরে না বেরোতে হয় তাহলে ভালো হবে। যদি আপনার খুব প্রয়োজন থাকে যে না আপনাকে রোদে বের হতেই হবে দিনের বেলা, তাহলে আপনি ছাতা বা সানগ্লাস এগুলো অবশ্যই ব্যবহার করবেন, কারণ আপনার কিন্তু রোদে বেরোলে কিন্তু এই সমস্যাটা বাড়তে পারে। অতিরিক্ত লাইটের সামনে আপনি থাকবেন না, সেখান থেকেও কিন্তু আপনার মাথা ব্যথার সমস্যাটা বাড়তে পারে। আর মাইগ্রেনের জন্য কিন্তু পঞ্চকর্মা থেরাপি খুব ভালো কাজ করে, যেখানে আমরা নস্য দিয়ে থাকি বা শিরোধারা, শিরোবিরেচন এগুলো করে থাকি। এর থেকে কিন্তু আপনার মাইগ্রেনের সমস্যাটা কিন্তু আপনার মানে চিরতরে ঠিক হওয়ার মতো কিন্তু জায়গা রয়েছে। শুধু আপনাকে যে মেডিসিন খেয়ে থাকতে হবে বা আপনার যখন মাইগ্রেনে অ্যাটাক আসবে আপনি তখনই মেডিসিন খাবেন, তখন ভালো থাকবেন, আবার প্রবলেম, এরকম কিন্তু কোনো ধরনের গল্প এখানে নেই। আপনার এই সমস্যা একবারেই ঠিক হতে পারে, তার জন্য একটু আপনার প্রয়োজন রয়েছে পঞ্চকর্মা থেরাপির, যেটা আপনার জন্য খুবই এফেক্টিভ হবে। আর তার পাশাপাশি কিছু ওরাল মেডিকেশন, যাতে এই সমস্যাটা আপনার আরেকবার যাতে ঘুরে না আসে। আপনি সুস্থ হলে একবারই সুস্থ হবেন, আজকে সুস্থ কালকে খারাপ, এরকম যাতে কোনো গল্প না হয়। একদম। আরেকবার চট করে আপনাদের জন্য বলবো যে বোলপুরে কিন্তু চেম্বার আছে, সংস্থার ডিরেক্টর বি শর্মাকে আপনারা পাচ্ছেন। মালদা, রায়গঞ্জ বা শিলিগুড়ি বা কোচবিহার, নর্থ বেঙ্গলের সমস্ত চেম্বারে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন। গুয়াহাটিতে ডক্টর বি শর্মাকে আপনারা পেয়ে যাচ্ছেন। বহরমপুর, কৃষ্ণনগরে ডক্টর এ হালদারকে পাচ্ছেন। বনগাঁয় ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন। ডিব্রুগড়ে ডক্টর বি শর্মাকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। হেরিয়াতেও ডক্টর এ হালদারকে, মেচেদায় ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা পাচ্ছেন, পেয়ে যাচ্ছেন আসানসোলে ডক্টর বি শর্মাকে। পাশাপাশি বলবো যে দুর্গাপুরে কিন্তু চেম্বার রয়েছে, বর্ধমানেও চেম্বার রয়েছে, সব জায়গাতেই রয়েছে। আপনারা বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, হলদিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলিগুড়ি আর কোচবিহারের কথা আপনাদের বললাম। পাশাপাশি আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্যকে। দুর্গাপুরে কিন্তু ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, তাই সেদিককার মানুষরা অবশ্যই যোগাযোগ করবেন। খড়গপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আগরতলায় আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু ডক্টর বি শর্মাকে, শিলচরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, পেয়ে যাচ্ছেন অবশ্যই দিল্লি এবং মুম্বাইয়ে ডক্টর বি শর্মাকে বা ডক্টর এ হালদারকেও পেতে পারেন। একটু ফোন করে কথা বলে নেবেন। জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। এরপর বলে রাখি যে অন্যান্য চেম্বারগুলোর কথা, যেমন আপনারা মধ্যমগ্রাম হেড অফিস সোমবার এবং শুক্রবার অভিজ্ঞ চিকিৎসকদের পেয়ে যাচ্ছেন অবশ্যই ল্যান্সটাউনে 2 দিন পেয়ে যাচ্ছেন, একটু ফোন করে কথা বলবেন। খিদিরপুরে পেয়ে যাচ্ছেন, শোভাবাজারে পেয়ে যাচ্ছেন। যারা মেট্রোয়ে যোগাযোগ করতে চাইছেন তারা শোভাবাজার চেম্বারে আসতে পারেন, একেবারে মেট্রোর পাশে, বা ল্যান্সটাউনও কিন্তু একদম মেট্রোর কাছাকাছি একটি চেম্বার, এখানে যোগাযোগ করতেই পারেন। হাওড়ার বন্ধুরা শিবপুর, বালচিগুড়ি বাজার, দাসনগর বা বেলুড়ে যোগাযোগ করতে পারেন, এবং দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। প্রত্যেক বৃহস্পতিবার করে আমতলায় কিন্তু থাকেন অভিজ্ঞ চিকিৎসকেরা। আর একটু জানতে চাইবো, যেহেতু আজকে পেটের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আমরা কথা বললাম, একটা নিয়ে আলোচনা শুরু করেছিলাম, আরো 10টা প্রশ্ন আপনাদের থেকেও পেলাম। ট্রিটমেন্ট, যেটা আসল কথা, যে আমরা তো দেখেছি মেডিসিন খেয়ে পেটের সমস্যার সমাধান করতে হয়, তার জন্য আর ডাক্তারবাবুর কাছে না গেলেও হয়, কারণ ডাক্তারবাবুর কাছে গিয়েও তো অনেকে 10 বছর ধরে মেডিসিন খাচ্ছে। তাহলে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে গেলে আমরা আলাদাভাবে কি পেতে পারি? আলাদাভাবে আপনি এটাই পাবেন যে সারা জীবন আপনাকে মেডিসিন খেতে হবে না। আমার মনে হয় এর থেকে বেশি আলাদা আর কেউই হয়তো চাইছে না, কারণ আপনি হয়তো প্রত্যেকদিন সকালে উঠে একটা মেডিসিন খান, সন্ধ্যাবেলাও একটা মেডিসিন খাচ্ছেন, তারপরেও আপনার প্রবলেম থেকে যাচ্ছে বা আপনার অনেক দিন ধরে এই সমস্যাটা থেকে যাচ্ছে। তো আপনি এনবিপিতে আলাদা এটাই পাবেন যে আপনার যদি মেডিকেশন একবার শুরু হয়, তার জন্য আমরা একটা সার্টেন টাইম পিরিয়ড আপনার থেকে চেয়ে নেব, যে আমাদের 16 থেকে 20 সপ্তাহের মতো টাইম আপনাকে দিতে হবে। তো সেই সময়টার মধ্যে আপনি যদি ট্রিটমেন্টটা ঠিকঠাকভাবে যদি আপনি করতে পারেন, বা আমরা যেরকম আপনাকে গাইডলাইন্স দিয়ে দেবো, যেরকম আমরা আপনাকে ডায়েট চার্ট দিয়ে দেবো, সেটা যদি আপনি মেনটেন করতে পারেন, তাহলে এর মধ্যেই কিন্তু আপনার এই সমস্যার সমাধান হবে, আর সেই সমস্যাটা আরেকবার আপনার মধ্যে কিন্তু ঘুরে আসবে না। কারণ আমরা যে আপনাকে মেডিসিন দেবো সেটা হবে আপনার একদম গোড়া থেকে রোগটাকে ঠিক করার মেডিসিন। এরকম নয় যে আপনার যে সমস্যা হচ্ছে বা সিমটমস হচ্ছে সেটাকে ধামাচাপা দিয়ে রাখা বা সেটাকে কমিয়ে রাখা, এরকম কোনো ট্রিটমেন্ট নয়। একদম যদি আপনার গোড়াতে যেখানে সমস্যা, যে আপনার ডাইজেস্টিভ ফায়ার আপনার মধ্যে ঠিক করে কাজ করছে না, বা আপনার লিভারের সমস্যা রয়েছে, বা আপনার গল ব্লাডারের সমস্যা, আপনার স্টমাকের সমস্যা, আগে সেই সমস্যাটাকে ঠিক করতে হবে। তাহলে যে সিমটমসগুলোর জন্য আপনি কষ্ট পাচ্ছেন আর আপনি যে সিমটমসের ট্রিটমেন্টগুলো করছেন সেগুলো আপনার অটোমেটিক্যালি আপনার ঠিক হয়ে যাবে, এগুলো আপনার কম হয়ে যাবে। তার জন্য এনবিপি এইখানেই আলাদা। আর
আমি সবসময় একটাই কথা বলি আমার প্রোগ্রামে, যে আপনার পেটের যে কোনো সমস্যার জন্য আপনি যত জায়গায় ইচ্ছে আপনি ঘুরে নিন, যেখানে যেখানে ইচ্ছে আপনি দেখিয়ে নিন, তারপর কিন্তু আপনাকে আয়ুর্বেদের হাতই ধরতে হবে। এছাড়া কিন্তু আপনার পেটের সমস্যা ঠিক হওয়ার কিন্তু আর অন্য কোনো রাস্তা নেই। একদম। তবে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে অ্যান্ট্রাল অ্যারিথমিয়া, তো এর জন্য ম্যাডামের থেকে কিছু টিপস চাইবো, বা পেটের যে কোনো সমস্যার জন্য কিছু টিপস চাইবো, যাতে আমার পেটের সমস্যা না হোক, যে আমার সেটা লিভারের হোক, আমার স্টমাকের সমস্যা হোক, বা আমার অন্য কোনো ক্ষেত্রের অন্য কোনো স্থানের পেটের সমস্যা হোক, কি করব তার জন্য? যেটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে রেগুলার ওয়ার্কআউট করুন। বেশি নয়, আধা ঘন্টা সময় আপনি আপনার নিজের জন্য বার করতেই পারেন। আধা ঘন্টা সময় আপনি হয়তো ফোন দেখে বা টিভি দেখে সময় নষ্ট করছেন, সেখান থেকে ওই আধা ঘন্টা সময়টা আপনি একটু নিজের জন্য বার করুন। ওই আধা ঘন্টা সময়ের মধ্যে আপনি যোগা প্রাণায়াম করা বা কোনো ধরনের খেলাধুলা করা, ফিজিক্যাল যে কোনো অ্যাক্টিভিটি করা, সুইমিং, ডান্সিং, যে যেটা করতে পারে, বা কিছু না হোক আপনি একটু হাঁটুন, একটু জগিং করুন, এটা কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে। খাওয়া দাওয়ার মধ্যে আপনি বারে বারে খান, অল্প অল্প করে খান। একবারে খালি পেটে আপনি অনেকের কাছ থেকে আমি শুনতে পাই যে সকাল 5টায় ঘুম থেকে উঠছে, 11টার সময় গিয়ে খাবার খাচ্ছে। এই যে এত বড় লেংদি টাইমটা, এই টাইমটাকে আপনার গ্যাপটাকে আপনার ছোট করতে হবে। আপনি অ্যাটলিস্ট 4 ঘন্টা অন্তর অন্তর আপনি খাবার খাবেন। খাবার খেতে বলছি মানে এই নয় যে বারে বারে আপনি ভাত রুটি নিয়ে খেতে বসবেন। আপনি যে কোনো ধরনের আপনি খাবার খেতে পারেন। আপনি একটু মিক্সড ফ্রুট স্যালাড করে খেতে পারেন, এমনিতে ভেজিটেবল স্যালাড করে খেতে পারেন, স্প্রাউটস খেতে পারেন, ড্রাই ফ্রুটস খেতে পারেন, বা আপনি মাখানা খেতে পারেন, সেটাও পেটের জন্য খুব ভালো কাজ দিতে পারে আপনাকে। আপনি বারে বারে খান, অল্প অল্প করে খান, ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনার পর্যাপ্ত পরিমাণ করুন। জল আপনি খাবেন সারাদিনে 3 থেকে 3.5 লিটার, সেটা আপনি ঈষদুষ্ণ গরম জল আপনি যদি খেতে পারেন খুব ভালো হবে। মাঝে মধ্যে আপনি যখন সিজন থাকে আপনি তরমুজ খাবেন, তারপর আখের রস খান, ডাবের জল খান, একটু টক দই আপনার পেটের জন্য ভালো হতে পারে। এই জিনিসগুলো আপনারা একটু মেনটেন করুন, আপনাদের দেখবেন পেটের সমস্যা অনেকাংশে কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। তারপরে আরও যদি ক্রিটিক্যাল কোনো সমস্যা থাকে তার জন্য তো এনবিপি রয়েছেই আপনাদের কাছে। একদম। এবং পাশাপাশি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এলে যেমন পেয়ে যাচ্ছেন অভিজ্ঞ চিকিৎসকদের, এটা তো খুব স্বাভাবিক, আপনি পাবেনই। তার পাশাপাশি এনবিপির নিজস্ব মেডিসিন রয়েছে, এবং তার পাশাপাশি পঞ্চকর্মা ডিপার্টমেন্ট রয়েছে, এবং তারপরেও যদি মনে হয় যে কি ধরনের এক্সারসাইজ আপনাকে করতে হবে বা কি হবে ডায়েট চার্ট, ম্যাডাম বলে তো দিলেন কিন্তু আমি তো মনে রাখতে পারবো না, তাহলে কিন্তু এই সব সহযোগিতা আপনাকে চেম্বারে কিন্তু করা হবে, এবং তার জন্য কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে। শুধুমাত্র বাড়িতে বসে থাকবেন না। একটা সময় আপনারা এটাও বলতেন যে আমি তো থাকি অনেক দূরে কোনো একটি জেলায়, কলকাতা বা হাওড়া অব্দি আসবো কি করে। দেখুন, আপনাদের কথা মাথায় রেখে এনবিপির প্রত্যেকজন চিকিৎসক এখন প্রত্যেকটি জেলাতে 1টি 2টি 4টি পর্যন্ত কিন্তু চেম্বার করেছে। কোনো জেলা কিন্তু ফাঁকফোকর নেই, প্রত্যেকটি জায়গাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। যেরকম কিছুক্ষণ আগে আমি ম্যাডামকে জিজ্ঞাসাও করবো ভাবছিলাম যে এই যে নতুন চেম্বারের উদ্যোগ, আবার গঙ্গাসাগর, আবার পুরুলিয়া, আবার ঝাড়গ্রাম বা আবার ধানবাদ, মানে আবার নতুন চেম্বার, মানে এতটা পরিশ্রম কেন করা? পরিশ্রম করার একটাই কারণ এগুলো থেকে আমাদের চাহিদা আসে, যে কারণ এত দূরে অনেক সময় পুরুলিয়ার অনেক পেশেন্টই আমাদের বাঁকুড়ায় এসে দেখায়, কিন্তু সেটাও অনেকটা ডিস্টেন্স ওদের কাভার করে আসতে হয়। তো তার জন্য আমরা ভাবলাম ঠিক আছে, আপনাদের ডিস্টেন্স কাভার করতে হবে না, আমরা কলকাতা থেকে গিয়ে আপনাদেরকে সেবা শুশ্রূষা করার চেষ্টা করব, সেবা দেওয়ার চেষ্টা করব। আর প্রত্যেকটা জায়গা থেকে এরকম কিছু কিছু কোয়েরি থাকে যার জন্য আমাদের এত দূর ছুটে যাওয়া। এখন আমাদের মনে হচ্ছে যে সপ্তাহে 7 দিন না হয়ে 10 দিন হলে ভালো হতো। সময় কম হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের চেম্বারের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে, যার জন্য অনেক ডক্টর এখন নতুন নতুন আমাদের সাথে জয়েন করছে। প্রত্যেক দিন ছুটে যাচ্ছে, প্রত্যেক দিন আমাদের 2-3টে করে চেম্বার একসাথে চলছে। আর এগুলো শুধুমাত্রই কিন্তু আপনাদের জন্য, আপনাদের কোয়েরি রয়েছে, আপনাদের চাহিদা রয়েছে, তার জন্যই কিন্তু এত দূর ছুটে যাওয়া। আরও একটা প্রশ্ন বন্ধুদের তরফ থেকে থাকে যে পঞ্চকর্মা, এতদিন ধরে পঞ্চকর্মা নিয়ে আমরা কথা বলছি, কিন্তু এখন এই প্রশ্নটা পাই, পঞ্চকর্মা ব্যাপারটা কি, এটা আবার কি জিনিস, একটু শুনবো। পঞ্চকর্ম থেরাপি আমি বলবো আয়ুর্বেদের কাছে একটি বিশাল অস্ত্র। প্রত্যেকটা ডিজিজ, ক্রনিক ডিজিজেই কিন্তু পঞ্চকর্মা থেরাপির প্রয়োজন রয়েছে। আর পঞ্চকর্ম থেরাপি শুধুমাত্র এরকম নয় যে আপনার শরীরে কোনো রোগ রয়েছে তার জন্যই আপনি থেরাপি করবেন। আপনি আপনার হোল বডি ডিটক্সিফিকেশন, রিজুভেনেশন, তার জন্য কিন্তু আপনি পঞ্চকর্মা থেরাপি করতে পারেন। আপনার স্কিনের জন্য, আপনার চুলের জন্য, আপনার পেটের সমস্যার জন্য, প্রত্যেকটার জন্যই কিন্তু পঞ্চকর্মা থেরাপি খুব সুন্দর কাজ করে। এক একজনের জন্য এক এক রকম থেরাপি রয়েছে, এক একজনের জন্য এক এক রকম ট্রিটমেন্ট রয়েছে, মেডিসিন রয়েছে। তো সেগুলো কিন্তু এরকম কোনো ব্যাপারই নেই যে আপনার কোথাও ব্যথা হবে বা আপনার কোথাও, অনেকেই জিজ্ঞেস করে সেটার
মধ্যে কি কোনো শক থেরাপি আছে কিনা, ব্যথা হবে কিনা, এরকম কোনো ব্যাপার নেই। সম্পূর্ণ থেরাপিটা এতটাই আরামদায়ক, আপনি হয়তো থেরাপি নিতে নিতে আপনি এতটাই মানে রিল্যাক্স ফিল করবেন, আপনি হয়তো বলবেন যে আমি সারা জীবন এটাই পঞ্চকর্মা থেরাপি নিতে চাই। তো তার অনেক ধরনের বেনিফিটস রয়েছে, আপনার ট্রিটমেন্টের দিকেও তার বেনিফিটস রয়েছে। যদি কারোর কোনো ডিজিজ কন্ডিশন শরীরে না থাকে সেও কিন্তু পঞ্চকর্মা থেরাপি নিতে পারে। এবং এই পঞ্চকর্মা তো শুধুমাত্র একটি সেন্টার নয় ম্যাডাম, আপনারা এখানে বেশ কয়েকটি সেন্টারের ব্যবস্থা করেছেন, এবং যারা দূরের বন্ধু তারা কিভাবে, কলকাতা বা হাওড়ার বন্ধুদের জন্য হয়তো ব্যাপারটা অনেকটা সোজা, যে বাড়ি থেকে গিয়ে পঞ্চকর্মাটা নিয়ে চলে এলাম, দূরের বন্ধুদের জন্য কি ফ্যাসিলিটি রয়েছে? দূরের বন্ধুদের জন্য আমাদের কাছে থেকে পঞ্চকর্মা করার ব্যবস্থাও রয়েছে। আপনি যদি, আমাদের অনেক দূর থেকে পেশেন্টরা আসে, শিলিগুড়ি থেকে আসে, দুর্গাপুর, আসানসোল থেকে পেশেন্টরা আসে, তো সেই পেশেন্টদের আমরা আমাদের কাছে থাকার ব্যবস্থা করেছি। মধ্যমগ্রাম আমাদের যে হেড অফিস সেখানে থাকার ব্যবস্থা রয়েছে, কালীঘাট ল্যান্সডাউনে সেখানেও থাকার ব্যবস্থা রয়েছে। আপনি আমাদের কাছে থেকে ভর্তি থেকে সেই ট্রিটমেন্টটা আপনি নিতে পারেন। আর সারাদিনই কোনো না কোনো অ্যাক্টিভিটিসের মধ্যে আমরা সেখানে আপনাকে রাখবো, যাতে আপনার মেন্টাল হেলথও যাতে আপনার আরও বেটার হতে পারে। একদম। তো সবকিছুর জন্য যোগাযোগ করতে হবে, শুধুমাত্র বাড়িতে বসে টিভিতে অনুষ্ঠান শুনলে হ্যাঁ একটা লাভ তো হবে যে আপনি অনেক কিছু সম্বন্ধে জানতে পারলেন, কিন্তু ট্রিটমেন্ট তার জন্য তো আসতে হবে। আজকে এই পর্যন্তই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হচ্ছে, আবারও কথা হচ্ছে। প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ম্যাডামকে। নমস্কার।